জানেন আমি আমার প্রতিটি এলবিতে আমার জীবনের যা কিছু অভিজ্ঞতা সেগুলো শেয়ার করে থাকি। লেখা আর অন্য বিষয় নিয়ে আয়ুর্বেদিক চর্চা যা কিছু আমার সমস্ত জীবনে আমি অর্জন করেছি সেগুলো শেয়ার করে থাকি। তাহলে বন্ধুরা, আজ আপনারা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝতে পেরেছেন, অনুপমার গল্পকথা পর্ব 2। তাহলে চলুন বন্ধুরা, আমি এবার জেনে নেব অনুপমার গল্পকথা পর্ব 2। কিন্তু বন্ধুরা, আমি আমার এই গল্পটি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় যেহেতু লেখা, সে কারণে আমি আমার বিষ্ণুপ্রিয়া ভাষায় সেটি বলে যাব, চেষ্টা করব, হয়তো আপনারাও বুঝতে পারবেন। গৃহধানী হারপাড়াই নাই ইউটিউব জগতে আয়া মানে এই যে গল্পহান যেমন ওষারে যেমন মিস দিকইনার গল্পহান স্বর্গবাসী বাবা আবার ও স্মৃতিকন্যার মিলন যে গল্পহান শেয়ার করেছো এহান কিন্তু ইয়ামপাড়া উপযুক্ত গল্পহান যেহান আমার উঠিয়া হিতারা সোর কাবুলিয়া ইয়ামপাড়া প্রয়োজন হান আনতে ওহানোর কাবুলিয়া ওহানি হয়তো গিরিগিথানি পরবর্তীকালে যে হয়ে যাবা মানে এ ভিডিওটা বা মোর চ্যানেল লগত আহি তারায় ওপেই হয়তো দেহে পা তারাই গিরিগিথানি তে হাবিয়ে চেষ্টা করে দিও যে আমি উপে মাতেছু যে স্বর্গবাসী বাবা আর স্মৃতিকন্যার মিলন যেহান তো ওহান কিন্তু মোর একুরেট মাতিয়া গেছে বাহান বারো এই যে অনুপমার গল্প কথা যেহান এহান কিন্তু ও সারে নাগই ডিগি থানি ইমে মোর এলবি হান হানতে এলবি মানে লাইভ প্রোগ্রামে আহেছু আনতে সরাসরি খানি টটরিয়া থানা লাগের যেহেতু ও আলো মিমে গরিপা হানিও করইতা এহান কোনো কাহিনী আন মানে ওর সাথে লেখা হান নাগই মে গরিপা আগর জীবনে আন সম্বন্ধে মিমে চর্চা করতো গিরগি থানি তে ওহানোর ইমে টাইটেল আনতে হইতাই অনুপমার গল্প কথা হয়তো লাভ স্টোরি থাইতই লগে দৈনন্দিন জীবনের ইয়ারিখানি থাইতই ওটা আমি তুলে আদতো এখানে তো তাইলে মেয়ে বাঁকা অকরুরি গিরি থানি নিশ্চয় খেয়াল করলে আগের এপিসোড না তুমি ইয়ে করেছো অনুপমার গল্প কথা পর্ব 1 তো এবাকা যেহেতু আজি 2 নম্বর এপিসোড হান মাত্র শুনে দেখ সুজাতা পাশে থেকো। গুড মর্নিং। আচ্ছা অলি দিদি ভাই, থ্যাংক ইউ আমার এলবিতে জয়েন করার জন্য। হ্যাঁ ঠিক আছে, আজ আমি অনুপমার গল্প কথা পর্ব 2 আমি সবার সাথে শেয়ার করব। হ্যাঁ জেস ভিডিও চলে এসেছো, অনেক ভালো লাগলো জেস। মাঝে মধ্যে এলবি করো, নিশ্চয়ই আমি উপস্থিত থাকার চেষ্টা করব, কমপক্ষে আধ ঘন্টা হলেও আমি। হ্যাঁ গুড মর্নিং দিদি ভাই, সেম টু ইউ। খুব খুশি থেকো, ভালো থেকো, সম্পূর্ণ দিনটা ভালো কাটুক। আজকে কিন্তু খুব মানে একটা শুভ তিথি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য। আজ হচ্ছে আমাদের উত্থান একাদশী। আজ আমরা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রতিটি ঘরে ঘরে হ্যাঁ আমাদের পতাকা উত্তোলন করব। সেটি মানে এই যে ভারতবর্ষের পতাকা বা হয়তো কোনো দেশের পতাকা উত্থান করব সেটা না, সেটা হচ্ছে আমাদের এই যে হরিশয়ন যখন আমাদের জগন্নাথ দেবের 9 দিন আমরা উৎসব করে থাকি। জগন্নাথ দেব যখন 9 দিন যে উল্টো রথযাত্রা দিন হরিশয়নে চলে যায়, হ্যাঁ ঠিক আছে, হরিশয়নে চলে যায় সেই দিনটা মানে শয়নে চলে গেছে কোথায়, পাতালে। আজ কিন্তু হরি উত্থান হবে এই যে আমাদের মূর্তে। তাই আমরা আজকে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিটি ঘরে ঘরে সেই মানে উত্থান একাদশী আমরা পালন করব। হয়তো আপনাদের সবার সাথে আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সবাই শুরু থেকে এসেছো, খুব ভালো লাগলো। অলি দিদি ভাই আর জেস ভিডিও সবাই মানে একটু শুনুন, হয়তো কাজে ব্যস্ত রয়েছেন। হ্যাঁ গুড মর্নিং দিদি ভাই, আমার হয়তো আর বেশি দিন নেই, তাই আচ্ছা আমি একটু লেংদি টাইম। হ্যাঁ গুড মর্নিং, সেম টু ইউ অলি দিদি ভাই। তাই হয়তো আমি আজকের আমার এই এলবিটা কিছু লেন্দি টাইম রাখার চেষ্টা করব, কারণ
আজ আজ শুধু আমি এই মর্নিং টাইমে আসতে পেরেছি হয়তো আমি আগামীকাল থেকে আর দিনের বেলা এলবি করতে পারবো না, হয়তো অনেকের এলবিতেও যেতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে দিদিভাই। হয়তো অনেকের এলবিতেও আমি যেতে পারবো না, কারণটা হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর একটি ফিল্ম হতে চলেছে। সেটার শুটিং চলবে আগামীকাল থেকে। একটি বিগ বাজেটের ফিল্মটা হচ্ছে অন্য ধরনের, মনে করেন মারাঠি তেলেগু যেভাবে, হ্যাঁ যেভাবে ফিল্ম করে ওদের ইয়েগুলা অতি সুন্দর বিগ বাজেটের হয়। আমাদের এই ফিল্মটাও বিগ বাজেটের হবে। আমি সেই ফিল্মের কাজে কিছুটা হেল্পে আমি যাব, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। নাম কিন্তু ভালো, অনেক ভালো নামটা, কিন্তু মোটামুটি টাকা উপার্জন অত হচ্ছে না। যাই হোক, ঘরে থেকে রান্না করে তো হাউসওয়াইফ হয়ে 1 টাকাও আমাদের উপার্জন হয় না। প্রতিদিন 700 টাকা করে আমি উপার্জন করব। আচ্ছা, আমি মিউট হচ্ছি। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, ইয়ে ঘড়িতে অ্যালার্ম বাজছিল, তাই আমি মিউট হচ্ছিলাম, হয়তো কপিরাইট আসতে পারে সেই কারণে। যাই হোক, আমি আমার ইয়ে কারণটা আপনাদের সাথে, সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, ডক্টর কি বললো? আচ্ছা, তোমাকে ডক্টর কি বললো? কার কথা বলেছো দিদিভাই? কংগ্রেচুলেশন অ্যাডভান্স কবিতা দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ জেস। হ্যাঁ, যাই হোক, আচ্ছা, তোমার এলার কর্মা দেখলাম, খুব ভালো। তোর আলুর কর্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেসের আমিও দেখেছি। আমি গতদিন আলু ভাজা করছি বলতে বলতে জেস কি বললো, আমার আলু আলু নিয়ে যে কোনোটা ওর মানে খুব পছন্দ। হ্যাঁ, মাই লাইফ, আমি খুব ভালো আছি। আমার জীবন, তুমি আমার জীবনে চলে এসেছো, আমাকে কিন্তু দুঃখ দিও না। হ্যাঁ, মাঝে মাঝে যাতে আমাকে অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা রাখবে। যাই হোক, অলি দিদি ভাই, আমার আর হয়তো বেশি দিন লাগবে না। অনেক অনেক ভালোবাসা যে তোমাকেও। আর যে আগামীকাল থেকে আমি এই যে কাজটায় আমি ব্যস্ত থাকবো, সেই কারণে হয়তো দিনের বেলার কালো এলবিতে আমি আসতে পারবো না। আর আমার এলবিটাও আজকেরটাই হয়তো দিনের বেলা করতেছি। পরে কিন্তু আমি সন্ধ্যার সময় আমি চেষ্টা করব এলবিতে আসার। আর হয়তো আমার আর বেশি দিন লাগবে না, কিন্তু সবার পাশে থাকবো, সেটাই আমি মানে চেষ্টা করব, বা চেষ্টা চালিয়ে যাব সবাইকে সাপোর্ট করতে। সবাই কিন্তু আমাকে প্রয়োজনে আসবে, আমিও তোমাদের প্রয়োজনে আসবো। এই ইউটিউবে এসে যে এই যে আমি পাড়ি দিলাম সাগর সমুদ্র, তা কখনো হবে না। সবাই আগে পিছে সবাইকে রেখে তারপর নিজের মধ্য দিয়ে চলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবার পাশে থাকার চেষ্টা করব। কিন্তু এই যে এই কয়দিন, মোটামুটি বেশ দিন না, আমি 7টা দিনের মতো আমি দিনে কারো এলবিতে হয়তো যেতে পারবো না, সেটা আমার কষ্ট হবে। কারণ এই যে 11th আওয়ারে মানে সবাই তো বুঝবে না আমার এই মেসেজটা। তাই বলছি, যারা যারা আছে হয়তো অনেকেই বলবে এলবিতে, হয়তো আপনারা বলে দিও আমার মেসেজটা। আমি কিন্তু সবসময় চেষ্টা রাখবো সবার সাথে সবাইকে সাপোর্ট করতে। হয়তো আমার যে মানডে মানডে আমার লাস্ট নাইট হতে পারে। সেটাই আমার হয়তো লাস্ট আর শেষ নাইট হতে পারে। এই যে এলবিটা আমার ইয়েটাও আমি একেবারে ধারে চলে এসেছি, সেই কারণে বলছি। লিমুর তো হয়ে গেছে, খুব ভালো লাগলো, কিন্তু খুব কষ্ট করেছে ও, অনেক মানে মাথায় চাপ নিয়েছে লিমু আপু। মাথায় চাপ নেওয়াতে ও প্রায় ওষুধও খেয়েছে। তাই আমি বেশি মাথায় চাপ নেব না, ধীরে ধীরে
ধীরে ধীরে গন্তব্যস্থলে পৌঁছা সেটাই ভালো। আছে না কথায়, খরগোশ কচ্ছপের দো। তাই বেশি খরগোশ হয়ে লাভ নেই। খরগোশ মাঝপথে ঘুমিয়ে পড়ে, কচ্ছপ কিন্তু সফলতায় এগিয়ে যায়। ঠিক আছে অলরেডি আমার ভুল হয়েছে, আমি আশা করছি। আচ্ছা ঠিক আছে, তোদের সাথে তোরা গল্প করো। আজ নিচে আসার সময় এলবিতে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক সবাই, আজ কিন্তু আমি আমার এলবিটা কিছু লেংদি রাখবো। হয়তো যারা যারা আমাকে সাপোর্ট করবে নিশ্চয়ই মনে রেখো কে কত দেবে। হ্যাঁ, সেটা আমি নিশ্চয়ই ব্যাগ দেবো। কবিতা দি তোমার সাথে আসি। আচ্ছা এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে এলে তো আমার গার্ডেন প্যারাডাইস। সোনালি দিদিভাই চলে এসেছো, অসংখ্য ধন্যবাদ সোনালি দিদিভাই। সবসময় আমি পাশে পাশে পেয়ে থাকি সোনালি দিদিভাইকে। যখন থেকে আমার পরিচয় হয়েছিল তখন থেকে আমার খুব ভালো লাগতো। আগে কিন্তু আমাদের এই যে এলবি না করাতে আমরা অনেকের দূর থেকে দূরে ছিলাম। গার্ডেন প্যারাডাইস দিদিভাইয়ের ভিডিও দেখতাম, কিন্তু সবসময় যে আজ খুলে বলছি, সবসময় মানে দেখা হতো না। কতজনের আর ভিডিও দেখব। হ্যাঁ, কিন্তু এই যে এলবিতে আছে আমরা মানুষ চিনতে পেরেছি। হ্যাঁ, শুধু আকারে মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষের যে বিবেক জ্ঞান সব থাকতে হবে। হ্যাঁ, তাই আমি পেয়েছি অলি দিদিভাইকেও, খুব ঠান্ডা ভদ্র, সবার সাথে ভদ্র ব্যবহারে কথা বলে, ধীরস্থির। বয়সের সাথে সেটা ওকে খুব মানানসই, খুব ভালো লাগে। আচ্ছা গার্ডেন দিদিভাই, আচ্ছা কবিতা সোনালি দিদিভাই আমাকে অনেক ভালোবাসা জানাচ্ছে। আচ্ছা দিদিভাই, আমারও হয়তো আমি একেবারে ধারে চলে এসেছি। হ্যাঁ, আর এই যে দিনের বেলা আমি কারো এলবিতে বা হয়তো কারো প্রিমিয়ারে যেতে পারবো না, হয়তো পরে আমি দেখতে পারবো, কারণ আমি আগামীকাল থেকে একটা বিগ বাজেটের ফিল্ম হচ্ছে, সেটাতে আমি কাজ করব। সে কারণে আমি এই যে দিনের বেলা কারো প্রিমিয়ারে হয়তো এলবিতে যেতে পারবো না, কিন্তু পরে দেখব। সবসময় চেষ্টা করব, কারণ নিজে সাপোর্ট না করলে আমাকেও কেউ সাপোর্ট করতে চাইবে না। হ্যাঁ, দিলে পাই, না দিলে না। আমি যদি দেব নিশ্চয়ই ওরাও আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হ্যাঁ, দয়াময়দা চলে এসেছো, অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, সেম টু ইউ দয়াময়দা। দিনটা খুব সুন্দর কাটুক। আচ্ছা ঠিক আছে, সবাই সবার কাজ করুন। আর সেটা চলেছে প্রিমিয়ার। আজ কিন্তু আসতে পারবো দিদিভাই, আমি আগামীকালের কথা বলছি। আগামীকাল থেকে হয়তো আমি 7টা দিনের মতো সবার সাথে হয়তো যোগাযোগটা কমতে পারে, কিন্তু রাতের বেলা থাকবে, সন্ধ্যার পর থাকবে। সারাদিনের কথা বলছি। ফিল্মটা হচ্ছে দেবা, কিন্তু সেটার আমি কোনো শ্যুটেই আমি ভিডিও করতে পারবো না। আগের থেকে অ্যালার্ট করে দিয়েছে, বিগ বাজেটের একটা ফিল্ম, কোনো প্রকার শেয়ার হবে না আর ভিডিও করা যাবে না। সেটা আগের থেকে ওয়ার্ন করা আছে। ফিল্মের নাম দেবা, একটু যে টাইপে হবে, তেলেগু বা মালয়ালম টাইপের ফিল্মটা হবে। কেমন আছেন সবাই? মিনারা, হ্যাঁ সবাই ভালো আছে। মিনারা, আচ্ছা তুমি কেমন আছো বলো? আমার এলবিতে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ দয়াময়দা, তুমি ভালো আছো দেখতে পাচ্ছি, কিন্তু দয়াময়দা মানে অনেক সময় মন থেকে ভালো লাগে না। তুমি এলবিতে চলে আসো, কিন্তু চোখের সামনে আসো, মানে নোটিফিকেশন তো পাই, কিন্তু ঠিক সাপোর্টটা করতে পারছি না দয়াময়দা। কারণ আমার দুটো আইডি, অনেক সময় আমার বরের আইডিটা নিয়ে অন্যকেও সাপোর্ট করি। হ্যাঁ, আচ্ছা সোমবার বিকেল 5:30 আমার লাইফ আছে, যদি পারো সবাই এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। কবিতা দি ভাই, তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি আসাম, কাছাড় জেলা, শিলচর। হ্যাঁ, কিন্তু আমি গ্রামে থাকি, হয়তো আমার ভিডিওগুলো ফলো করে দেখতে পারবে। আমার গ্রামের পরিবেশ।
আশা দয়ার মধ্যে আসি আমি, পরে দেখে হয়তো আমারও হয়ে যাবে সামনের সপ্তাহে। আমি প্রায় কাছে পৌঁছে গেছি। বুঝতে পারলে তো, ইশারায় বলে দিলাম। সবার পাশে থাকার চেষ্টা করব। কিন্তু এবার কিন্তু এই যে আচ্ছা গার্ডেন দাদাকে, না না গার্ডেন দাদা না, ও সোনালি দিদি ভাই আচ্ছা অনেক আগে দাদাকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার ভিডিও দেখবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিঙ্কু, ফুডি রিঙ্কু, আচ্ছা ইয়ে তৃষ্ণা চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ তৃষ্ণা। কিন্তু কাল কিন্তু তোমার অনেক প্রবলেম বলেছিল, যাই হোক চলে এলে, অসংখ্য ধন্যবাদ। সোমার লাইফস্টাইল সাপোর্ট চলে আসলাম। ঠিক আছে সোমা, তোমার প্রোফাইলটা চেঞ্জ করে নিয়েছো না, প্রোফাইল পিকটা। ঠিক আছে, সবাই পাশে থেকো। আমার কি বলার ছিল, আমি একটা গল্প শেয়ার করব বলেছিলাম। এই যে আচ্ছা আমি থামনেলটা আগের এলবিতে যে থামনেল কবিতা দিই, এটা আমার আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আমারও এভাবে একটা মানে ইয়ে করতে হবে, সাপোর্ট একটা আমার যে আইডির নাম নিয়ে, না হলে আমি অনেকের মানে ইয়ে দেখতে পারতাম, ভিডিও দেখতে পারতাম। কারণ এলবিতে একটা যুক্ত থাকলে বাকিটা ফ্রি হলেও অনেক সময় আমি করি কি, যাদের সাথে একদম ক্লোজে আসি, মানে ক্লোজ রিলেশনে আসি, তাদেরকে কিন্তু আমার সাপোর্ট দিয়েও আমি কমেন্ট করি, যাতে ওরা আমাকে বুঝে নেয়। কিন্তু অনেক সময় কি করি, আমার সাথে যাদের অত ক্লোজ নেই, বন্ধু হয়েছে ঠিক কিন্তু অত ক্লোজে নেই, তাদেরকে কিন্তু আমি যে ভিডিও দেখে কমেন্ট করতে কিছুটা পিছপা হয়ে যায়। কারণ আমি অনেকেই দেখেছি, দিয়েছি, আমি বলেছি আমি কবিতা মুজি, কিন্তু আমাকে ব্যাক দেয় নাই ভিডিওগুলো। ভিডিও দেখে কমেন্ট করলে আমরাও রিটার্ন ওকে করতে হবে, তাহলেই আমাদের বন্ধুত্বটা আরও মানে সম্পর্কটা আরও মিষ্টি হয়ে থাকে। শুধু আমি দেখতে থাকবো আর ওরা ব্যাক না দিলে কি হবে? তাহলে তো আমার যে মূল্যবান সময়টুকু নষ্ট হচ্ছে। এটা দিয়ে এলাম 10টা প্রশ্ন, ফলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তৃষ্ণা, তোমার ইয়েটা মনে রেখো। হ্যাঁ, আচ্ছা আমি গল্প করছি, তাই সবারটা লেখা হবে না। সবাই এক প্রকার শুরুতে চলে এসেছে। এই তো মাত্র 10 মিনিট হলো আমার এলবি স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিজে আসি দুটো দিয়ে হাত, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর বেশিক্ষণ থাকতে হবে না। ঠিক আছে বোন, কৃষ্ণা বোন। আজ মানে যে আমি যেহেতু দিনের বেলা আর এলবি করব না আমার কারণবশত, তাই আজকের এলবিটা আমি হয়তো কিছু লেংদি টাইম রাখবো বন্ধুরা। যারা যারা থাকবেন বা চলে আসবেন সবাইকেও অভিনন্দন জানাবো বা স্বাগত আমার এই এলবিতে। কিন্তু আমি যে প্রতি এলবিতে আমি 4 ঘন্টা কিংবা এর একটু উপরেও হয়, কিন্তু আজকে 5 ঘন্টাও হতে পারে। গার্ডেন দিদি বললেন হয়, মিনারা হয়তো গার্ডেন দিদি ভাই মিউট আছে, মিউট থেকে কাজ করছে। আচ্ছা গার্ডেন দিদি ভাই মিনারা কি বলছে একবার দেখে নুন। আচ্ছা তাহলে দয়াময়দা, আজ কিন্তু আমি যে অনুপমার গল্প কথার পর্বটু সেটা নিয়ে চর্চা করব, কিন্তু আমাদের ভাষায় আমি সেটা চর্চা করব, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়।
আমি বুক কবে পাবো দয়া ময়দা? আমি যে SMS দিয়েছি দেখলে না তো হয়তো। বুকটা দিতেও মানা করছে, যখন ও বলে দেবে তখন হয়তো পাবে। আমি আপনার টাকাটা রিটার্ন করব ভাবছি, কারণ বইটা দেওয়া যাবে না। কি বলো দয়া ময়দা? বইটা রিটার্ন, সরি রিটার্ন না, দেওয়া যাবে না, তাই যে টাকাগুলো রিটার্ন করব। And then অনুপমা তে নিঙলাও যে বর্তমানে তে সংসারের লগে ইয়ামপারা লড়াই করিয়া এবার নিজেরে নিজে স্ট্যান্ড করে পারলো। অনুপমা গুডগর নিঙলাগো যে বাপক সমাজসেবী গো, কিন্তু তার বাপকর চাহিদা অন্য ধরনের, মানে ওহান হবার চিন্তা হান একদিক দিয়া, যেমন লেইরা ভরা এটা বিয়াহানাত কতি মানে রূপা পয়সা খরচর আসো হইতে দিতাই, কিন্তু নেও কি হান করতে। এহানোর তা চিন্তা করিয়া তা আখানি সাব্যস্ত করে পারেছে যে ঝেগর যে তার সামর্থ্য হলো দেনা, হয়তো পাত্র উপযুক্ত হইলেতে আর দেনাই না লাগে। তানু যে পাত্রী আগ উপযুক্ত আগ পেয়া জিতার আগা ওখানেই তানুর পাওনা হান আর কি। এহান ভাবিয়া বাপকে তা ওখানেই স্থির করেছে, কিন্তু তারান সম্বল আছে তা দেনা নারিয়া না হয়। এহান যেমন সমাজে হবার শিক্ষা হান অক বুলিয়া, সমাজে হবার শিক্ষা হান অক বুলিয়া, মানে তা প্রথা চালাছিল তা যে দাও। পরে অনুপমা ধীরে ধীরে ডাঙর হইলি, আস্তে আস্তে ডাঙর হইলি কলেজে পাকলো, পাকরিয়াতেই হবা পরিবার আহানোর লগে তের বিয়া শাদি ঠিক হইল, লোহাং ঠিক হইল। লোহন ঠিক হইল, ঠিক হনার পরে কি হান হইল বলে পরে পিছে দে সারে যেমন জিনিস দেনা দেনি না এহানতে তা চালু করেছে প্রথা আনহানতে তা দেনানারে, যদিও পাত্র উপযুক্ত পিছে দেন তে সম্পর্কর মামা কাগজ দে ও ইউহান। হ্যাঁ ঠিক আছে, যে সবাই আছে, সবাই আমাকে ভালোবাসে আমি জানি, আমাকে সেরে কেউ চলে যাবে না। হ্যাঁ সম্পর্কর ভিতরে মামা কাগজ তে যে চেতা বিয়ার সামগ্রীয়তা ধান করলো, কিন্তু যে হান বাপকে চাছিল ধেনানা হান সমাজের শিক্ষা নইয়া উঠক, যাতে নেইলেরাও তা হবাইয়া মানে হবা ইয়ে হানাত ফগা, মানে ডাঙর সাপোর্টা হান পাকা এহান প্রচলনা হান অক বুলিয়া বাপকে চাছিল তা। কিন্তু এমন হওয়া পরিবার হানাত গিয়া তানু ঠেঙই লাগা ওহানোর কাবুলিয়া ইজ্জতর খাতিরে তাই খুরতাগ মামাগ নাগই বাহুরিয়া খুরতাগ আগই এটা মানে ভার পজাতা বিয়ার বার পজাতা তা লইয়া দিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু বুঝতে পেরেছ কি না সেটা তো বলতে পারবো না। আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার একটি কাল্পনিক কাহিনী আমি শেয়ার করছি। কাল্পনিক বলে হবে না, এটা রিয়েলের সাথে ওতপ্রোত জড়িত একটি কাহিনী। হয়তো ভবিষ্যৎ প্রজন্মরা এটি যখন শুনতে পাবে তখন খুব উপকারে আসবে। তাই আমি আমার এলবিতে, প্রতিটি এলবিতে আমার জীবনের অভিজ্ঞতা যা কিছু আমি এই এলবির মাধ্যমে শেয়ার করে থাকি। জেস ভিডিও হয়তো তুমি আমার কাছে আজ 3 নম্বর দিন হয়তো এসেছো, হয়তো অনেকটা বুঝতেও পেরেছ। যাই হোক, খুব ভালো লাগলো তোমার এলবিতে এসে গতদিন হাসি ঠাট্টা করলাম। কাল কিন্তু আমি মাই লাইফের এলবিতে ছিলাম, অনেক হাসি মজা করে আমরা হয়তো 2 ঘন্টা পেরিয়ে দিয়েছি। খুব ভালো লাগলো কালকের নাইটটা, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম এতদিনে। হ্যাঁ দিদিভাই ঠিক আছে, কাজ করো। তাহলে এবার শুরু করি আমার গল্প কাহিনী, গল্প কথা, অনুপমার গল্প কথা। হ্যাঁ পিসেদে অনুপমার ভিয়া হইল, এই সংসারে পড়লি, শোয়া হইলি, ওনার পরে
সমাজের লগে হবা চাল চলন উঠন বৈঠন হাবি অনাহ করল ওইতে বড় সংসারও আনাতে মানে খানি হিন পানীয় করলো ওহান মানে তানুর পারিবারিক ঝামেলা হলো খানি যেমন তে হিমপিল আর কি মাতানি উচিত নেই ওই তো খালপাল হান বুলদানি নাকি হান মাতানি ওহান মানে ধরে ন পাতে আচ্ছা বাদল বক হ্যাঁ কি বলবো আমার ধুলাবাই চলে এসেছে কবিতা আর মিউজিক ওয়াও টুকি আচ্ছা বাদলদা ধুলাবাই টুকি মানে কি আচ্ছা বাদলদার পরিবারে গিয়েছিলাম অনেক আগে আর তো যাওয়া হয়ে ওঠেনি বাদলদা আসলে কি করব মানে সবার এলবিতে ছুটতে না মোটেই সময় হয়ে ওঠে না আচ্ছা রিঙ্কু তোর ভিডিও আমি ইদানিং রেগুলার দেখি তুমি হয়তো গতদিন আমাকে ফলো করেছো আমি কিন্তু ডেলি তো আমি ভিডিও শেয়ার করি না যা করি হয়তো অল্প কষ্ট করেও ফলো আপ করবে হ্যাঁ আমি কিন্তু এবারে সবার ভিডিও আমি চোখের নজরে রাখছি সবাইকে আমি ফুল ওয়াশ করে দেখে দিচ্ছি আর কমেন্টও করছি আচ্ছা দুলাভাই এই যে টুকি মানে কি আমি বুঝতে পারলাম না তো আচ্ছা কলকাতা শনিরা টুকি বলে আমিও বলি টুকি হলো এক চোখে দেখা হ্যাঁ বুঝতে পারলাম দিভাই আমি অবশ্যই দেখবো গো তোমার ভিডিও হ্যাঁ এই যে কলা পাতা খেয়ে দেখালে খুব ভালো লাগলো কারণ কলা পাতা কোনো বিষ নেই কলা পাতাতে ভাত খেলে কি হয় আমাদের 108টি রোগ থেকে আমরা বাঁচতে পারি হ্যাঁ এত গুণাগুণ কলা পাতায় খুব ভালো লাগলো আগের দিনে তো আমরা কলা পাতায় সকলে ভাত খেতাম কিন্তু এখন কিন্তু তা হয়ে ওঠে না তাই তো আমাদের অনেক রোগ সুগে ভুগতে হয় আমরা এই যে উৎসব বা যে কোনো একটাতে চলে গেলে আমরা হচ্ছে এখন ইদানিং নিত্য নতুন মানে অতি দ্রুত ফাস্ট যুগে চলছি হ্যাঁ মানে কি বলবো যেভাবে ফাস্ট ফুড সেভাবে মানে কিভাবে আমাদের ফাস্ট হওয়া যায় যে কোনো কাজেও হোক খাদ্য খাদ্য মধ্যেও হোক সন্ধ্যা 6টায় এলবি করবো পারলে এসো বাকিটা তোমার ব্যাপার আচ্ছা ঠিক আছে দুলাভাই আমি নিশ্চয়ই চেষ্টা করব তুমি যখন এসেছো আমি আর আসবো না কি করে আসলে দুলাভাই সন্ধ্যাবেলা বলেছো ঠিক আছে কিন্তু এই যে আগামীকাল থেকে মানে দিনের বেলা হয়তো কারো এলবিতে আমি যেতে পারবো না একটু আগে আমি সবাইকে জানিয়ে দিয়েছি রাতের বেলা আমি আসতে পারবো আর হয়তো রাতের বেলা আসবো আগামীকাল কিন্তু আমি হয়তো 7টায় বাড়ি ফিরবো আউটডোরে চলে যাব 7টায় বাড়ি ফিরবো দেখবো কিন্তু এসেই তো শেষ হবে না 2-3 ঘন্টা হয়তো অনেকে এলবিতে থাকে নিশ্চয়ই আমি যাব সবার এলবিতে সবাইকে সাপোর্ট করতে আইলে ভিতরও বরা দিই লই না হাই বাহিরও বর আসুল থাক ওগত পানি থাক ভিতরেরও অথাইতে বরা দি আচ্ছা আমি একটু সময়ের জন্য আছি বন্ধুরা হ্যাঁ
আচ্ছা, ফিল্মটা একেবারে বিগ বাজারের, বাংলাদেশ টাইমস ওইটাই। ও, তাহলে আমাদের এখানে দুলাভাই 5:30 হবে ইন্ডিয়াতে। ঠিক আছে, আজকের দিন পারবো। আজকের দিন তো আমি কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি। আচ্ছা, আমি চেষ্টা করব এই যে বিগ বাজেটের ফিল্ম আর এমন, মানে আগে যেগুলো ক্যামেরা দেখেছি, আগেও তো অনেকবার শুটিং হয়েছে, অনেকগুলো ফিল্ম আমিও করেছি। আমি 2টো রোল করেছি, সেগুলো ইউটিউবে শেয়ার করা হয়েছে মাত্র 1-2টি এপিসোড, ফুল ফুল এপিসোড শেয়ার করা হয়নি। যাই হোক, ওইগুলো অন্য ধরনের ক্যামেরা, কিন্তু এখন যে ক্যামেরা আছে সেটা হয়তো অকাল্পনিক। আমি হয়তো জীবনেও দেখিনি, যে ডাইরেক্টর সেও বলছে, এতদিন ফিল্ম জগতে কাজ করে আছে ডাইরেক্টর, কিন্তু ও বলছে কি এখন যে ক্যামেরা আসবে, হ্যাঁ মানে রেল, এই যে রেল রেল যেভাবে থাকে না সেভাবে থাকবে, আর মানে গাড়ির মতো থাকবে, সেখানে ক্যামেরাম্যান বসে মানে চালু হবে, রেলের মতো চলে যাবে আর ভিডিও শ্যুট হয়ে হয়ে যাবে। আচ্ছা, সেটা কিন্তু আমি একবার মেশিনটা হয়তো আপনাদের সবার সাথে শেয়ার করব, নিশ্চয়ই আপনারা ফলো করবেন, দেখতে পারবে। এটা কিন্তু নতুন মণ্ডলের একটা মানে আহ, কি বলবো আবিষ্কার। আমি দেখিনি, ডাইরেক্টর বলেছিল মানে পুরা রেল লাইনের মতো প্রায় 20 মিটার 30 মিটার বসবে, হ্যাঁ, আর যে যে শ্যুট করবে, ভিডিও শ্যুট করবে, সে ওটাতেই বসে পড়বে, আর যখন চলে যাবে ভিডিও মানে রেকর্ডিং হয়ে হয়ে যাবে। এমনিতে ড্রোন ক্যামেরা সবাই সবাই দেখছে, ড্রোন ক্যামেরা দিয়ে তো করা যায়, কিন্তু এটা ড্রোন না, ড্রোন থেকে আরও মানে উন্নত ধরনের একটা ক্যামেরা দেখব। যখন হবে হয়তো আমরাও প্রথম দেখব, চোখের সামনে দেখব, খুব ভালো লাগবে। এই 7টা দিন খুব এনজয় করে কাটাবো। ওটা কিসের ব্যানার? মেহের, হ্যাঁ, এটা দুলাভাই, এটা হচ্ছে আমি সবসময় আমার এই যে লেখালেখির সাথে আমি জড়িত থাকি, যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আসাম রাজ্যিক কমিটি ত্রৈবার্ষিক সম্মেলন মেহেরপুর কাসার আসাম, এটিতে আমি বাট নিয়েছিলাম একটি প্রবন্ধ লেখার। আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছে আছে আমার এখানে ইয়েটা, আচ্ছা দেখি, আমি ফার্স্ট হয়েছি এই ত্রৈবার্ষিক সম্মেলনে, প্রবন্ধতে আমি ফার্স্ট হয়েছি, আমার সার্টিফিকেট দেওয়া হয়েছিল। ফটো অবশ্যই যে 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 মোবাইল দিয়ে ভিডিও করছি সেটাতেই অনেকগুলো ফটো রয়েছে। হ্যাঁ, আমার কমিউনিটিতে দেখতে পাবে, আমি এই ব্যানারের কি সবই যে শেয়ার করেছি। এই যে ফাইলটা, এই দিনে যে ত্রৈবার্ষিক সম্মেলনের, এটা হচ্ছে ফাইল, এটা আমার সার্টিফিকেট পেয়েছিলাম। এই যে দুলাভাই, আচ্ছা জিজ্ঞেস করেছো তাই দেখালাম। এই যে ত্রৈবার্ষিক ইয়েতে আমি কবিতা সিনহা, এই যে ফার্স্ট, এটা মানে প্রবন্ধ কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশন আমি ফার্স্ট পজিশন হয়েছিলাম। এই যে সাহিত্য পরিষদ আসাম হেল্ড অন দ্য 2nd and 3rd April 22 at ভায়াডর শিলচর আসাম। এই যে এটা হয়েছিল প্রবন্ধ, প্রবন্ধ লেখাতে আমি মানে ফার্স্ট হয়েছি, ফার্স্ট পজিশন কম্পিটিশনের। একটা মানে ফেমাস ফেমাস ইয়ের জীবনী, ফেমাস লোকের একটা জীবনী আমি লিখেছিলাম আর কি, কত হাজারের হয়তো 5,000 ওয়ার্ডে লিখেছিলাম আমি।
সেটাতে আমাকে দেওয়া হয়েছিল মানে এটা লেটার প্যাটার্ন মতো, হ্যাঁ দুলাভাই, লেটার প্যাটার্ন মতো আমাকে বলেছিল এটাতে আমি কবিতা লেখে বা অন্য কিছু প্রতিটি পেজে লেখে লেখে আমি মানে সাহিত্য পরিষদের অফিসে জমা দেওয়ার কথা। তাহলে অন্যগুলো যখন আমাদের প্রকাশিত হবে, এভাবে প্রকাশিত হবে যে মুখপত্র, সেটাতে ওরা তুলবে। সেই জন্য আমাকে এটা দিয়েছিল একটা কলম, আর এই যে লেটার প্যাডের মতো আমাকে পুরস্কার হিসেবে দিয়েছে। সেই দিনের কার্যসূচি সবগুলো রেখে দিয়েছি, সেই দিনের কার্যসূচি 2022-এর যে 2 আর 3 এপ্রিল, এটাই। অনেকেই অনেক কিছু কমেন্ট করেছে, সরি আসলে আমি একটা মোবাইল দিয়ে করছি, সেজন্য হচ্ছে কবিতার কমিউনিটিতে পোস্ট ভালোবাসা রাখা আছে, কেউ চাইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিটা ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, অনেক অভিনন্দন। হ্যাঁ সোনালি দিদি ভাই, থ্যাংক ইউ। আর আরেকটা হচ্ছে যে আজাদি কা মহোৎসব, এখানেও কবিতা স্বরচিত কবিতা পাঠ করেছি, সেটার একটি সার্টিফিকেট। আজাদি কা মহোৎসব, অমৃত মহোৎসব যেটা ছিল সে সেই ইয়ারের কথা। এটা এটা একটি সার্টিফিকেট। আচ্ছা, থ্যাংক ইউ দয়াময়দা। সোনালি দিয়ে স্টার্টে লাইভ করেছিলাম। দয়াময়দা কী করবো, আমি দেখতে পেয়েছি কিন্তু আসতে পারলাম না, আমি অলরেডি অন্য এলবিতে যুক্ত ছিলাম, ব্যাগ দিলাম আর কি। হয়তো আগের থেকে বলা যায় না, আগের থেকে বললে কি হয় সেটা ফলপ্রসূ হয় না, তাই যখন হবে হয়তো, যখন সাপোর্ট করব হয়তো জেনে যাবে। আগের থেকে বললে কিন্তু সেগুলো ফলপ্রসূ হয় না, তখন কিন্তু অনেক লজ্জিত হতে হয়, মানে কথার মূল্য থাকে না। বসন্তের আগমনে কুকুলের সুর, গ্রীষ্মের আগমনে রুদেলা দুপুর, বর্ষার আগমনে সাদা কাশফুল, তাই তোমার উইশ করতে মন হলো ব্যাকুল। কবিতা। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর লাইন লিখলে দুলাভাই, অনেক ভালো লাগলো। আজ কিন্তু আমাদের এই যে ভীষণ একটা ভালো দিন, আর ভালো, খুব ভালো তিথি। এই যে আমি বললাম না, আজ আমাদের মণিপুরি বিষ্ণুপ্রিয়া সমাজে আজ আমরা ফ্ল্যাগ হোস্টিং করব। সেটা কি ধরনের ফ্ল্যাগ হবে দেখেন বন্ধুরা, এই যে এইভাবে এটাতে অনেকগুলো ফুলের মালা দিয়ে সাজগোজ করব, তুলসীপত্র দেব, আর সাথে ফুলমালা দেব, বনমালা দেব। হ্যাঁ, এটা অনেক কত প্রায় 7-8 হাতের মতো লম্বা থাকবে। এটা সাজাবো আজ, এলবিটা চালু করে দিয়ে তারপর আমি এটা সাজাবো, কারণ এটা আমাদের যে বিকেল টাইমে এটাকে মানে উত্তোলন করব। হ্যাঁ হ্যাঁ সোনালি দিদি ভাই, আমি কিন্তু চিন্তা করি কত কষ্ট করে, মানে সবাইকে টাইম দিচ্ছে সারাদিন, খালি শুধু বাগদৌড়। আর এক জায়গায় থাকা থাকাও যায় না। আজ আমি দুটো
ফ্ল্যাগ হোস্টিং করব। এই যে এটাতে তুলসী পত্র দেব, ফুলমালা দেব, বনমালা দেব। এটা প্রায় 6-7 হাতের মতো লম্বা, হ্যাঁ, মানে কত, প্রায় 2.5 মিটারের মতো লম্বা থাকবে, যে যার ইচ্ছা লম্বা থাকে। এটাকে সাজাবো। আর তুলসী তলায়, তুলসী গাছের কিনারে এটাকে আমরা হোস্টিং করব। আচ্ছা দুলাভাই, কীভাবে অনেক গুণের অধিকারী হলো? এখনো অনেক বাকি দুলাভাই। আমার মাই লাইফ আমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে। তুমিও খুব ভালো থেকো। আমার তরফ থেকে সবাইকেও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। অলি দিদি ভাই আমাকে ভালোবাসা জানাচ্ছে। আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তাহলে আমি আমার গল্পটা আবার শুরু করে নিচ্ছি। দুলাভাই আমাকে জিজ্ঞেস করলো, সে কারণে আমার এই যে ইয়েটা, আমি মানে কী বলবো, গাড়ি ড্রাইভার। দুলাভাই বলেছে কি, এই যে গলিতে প্রবেশ করি আমাকে সেখানে সেট করে দাও। তাই আমি সেই গলিতে যেতে গিয়ে আমার যে লাইন একটি নিয়ে চলে এসেছিলাম, মানে যে অনুপমার গল্প কথা নিয়ে আলোচনা করেছিলাম, চর্চা করেছিলাম, সেটা হয়তো আমি অন্যদিকে মুড়িয়ে গেলাম। যাই হোক, আবার আমি চলে আছি আমি অনুপমার গল্প কথা নিয়ে। কিন্তু গল্পটা হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় একটা কাল্পনিক আর বাস্তবিক সাথে কাল্পনিক মিলিয়ে রচিত একটি গল্প, শর্ট স্টোরি। কিন্তু আমি বাংলাতে একটি উপন্যাস লিখেছি, হয়তো আশা রাখি যখন মনে হবার পর, কিন্তু দেরি হবে, আগে থেকে বলা যাবে না। সেটা কিন্তু আমি সবার সাথে এভাবে গল্প আকারে আমি শ্রুতি নাটকের মতো শোনাবার চেষ্টা করব। কিন্তু বর্তমানে আমার হাতে নেই, ছাপার কারখানাতে আমি সেটাকে সপিয়ে এসেছি, কিন্তু এখনও অর্ডার করা হয়নি, মানে সেগুলো ছাপিয়ে বার করব উপন্যাসটি বই আকারে। কিন্তু ভাবছি সবার সাথে এভাবে শ্রুতি নাটকের মতো আমি শেয়ার করব। খুব মানে একটা দারুণ উপন্যাস, সবার কিন্তু মন ছুঁয়ে গেছে সেই উপন্যাসটা। সবাই বলে প্রথম কপিটা আমি কিন্তু ওই যে উন্মোচনের সময় প্রথম কপিটা আমি কিনব, হ্যাঁ আমি ক্রয় করব। অনেক অনেকেই ক্রয় করতে চেয়েছে সেই বইটি। যাই হোক, আমি এখনও বইটি আমি পাবলিশ করি নাই, বা বইটি ছাপানোর কাজে দিয়েছি, কিন্তু এখনও অর্ডার করা হয় না, হয়তো দেরি হবে, কারণ অনেক টাকার প্রয়োজন। তাই আমি ভাবছি, আচ্ছা ছাপার কথা পড়ে হয়তো যে আপনাদের মতো সব বন্ধুদের আমি হয়তো পাশে পাবো না এখন, যে ভালোবাসা নিয়ে এসেছি বা সবাইকে একে অন্যকে ভালোবাসা দেওয়ার একটা সুযোগ হয়ে গেছে। তাই ভাবলাম যে সরাসরি এই কাহিনীটি আমি শেয়ার করব। মন থেকে ভাবছি এটা বাংলা নিয়ে করা, তাই ভাবছি পূর্বজন্মের অদ্ভুত অপূর্ণ প্রেম কাহিনী। বন্ধুরা, একটু সরাসরি কথা বলে রাখি সেই কাহিনীর বিষয় নিয়ে। সেটা হলো, আমি 2018 ইংরেজির কথা। সে সময় আমি খুব লেখালেখি করতাম এই যে ফেসবুকে। হ্যাঁ, তখন ইউটিউব কি আমি জানতাম না, সম্পূর্ণ ইউটিউব অ্যাপসটা আমি জানতামও না, স্বপ্নও ভাবতাম না। আমি শুধু ফেসবুকেই লেখালেখি, সোশ্যাল মিডিয়াতে যে কবিতা
আর গল্প লেখালেখি করতাম। তখন হঠাৎ আমার মনে হলো যে সবাই কবিতা লেখছে, সবাই স্বরচিত কবিতা লেখছে। তখন আমি ভাবলাম, দেখ, সবাই শুধু নিত্য নতুন কবিতা পড়লে কি হয়, কিন্তু অন্য ধরনের একটা লিখে দেখি। সবাই বলছে কি, আচ্ছা, আমি আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, মানে অপারেশন করা হয়েছিল, প্রায় 2 মাসের মতো আমি ওর পাশেই আছি, মানে মুটে যেতে পারছি না ফেসবুকে। তখন আমার দাদাবাবু, একজন অতি কাছের দাদাবাবু, আমাকে কল দিয়ে বলল, কবিতা কি হয়েছে, তুমি ইদানিং কোনো কিছু লেখা শেয়ার করছো না যে? আমি বলছি, না, এভাবে আমার মানে হাজব্যান্ডের অপারেশন করা হয়েছে, তাই নিয়মিত আমি আসতে পারি নাই দাদাবাবু। আরও বলছে, না না, একটা কবিতা লিখে শেয়ার করো। আমি না সরাসরি কবিতা লিখতাম ফেসবুকে, মানে খাতা কাগজে কলমে লিখতাম না, সরাসরি লিখতাম আর কি মোবাইলে। আর অনেকের কবিতা পড়ে আমি সঙ্গে সঙ্গে কবিতা আকারে কমেন্ট করতাম। তখন কি হয়েছে, হ্যাঁ, চলে আমার চৈতালি দিদিভাই চলে এসেছে। দিদিভাই, আজ আমি কিন্তু গল্প করি সবার সাথে, হ্যাঁ, থেকো, পাশে থেকো। তখন কি বলেছে, হ্যাঁ হ্যাঁ, মনে রেখো তুমি, আমাকে বলবে শুধু। তারপর বলেছে ওই দাদাবাবু, না না, এই সন্ধ্যাবেলা আর ভালো লাগে না, তোমার একটা কবিতা দাও। তখন আমি ভাবলাম, বললাম, দাদাবাবু, আমার না এই সবার কবিতা পড়তে পড়তে এখন মনটা অন্য ধরনের হয়ে গেছে, আমি ভাবছি মানে একটা রোমান্টিক চিঠি লিখবো। হ্যাঁ, বলেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা চিঠি লিখে পাঠাও। হ্যাঁ, তখন না আমি শুধু ভালোবাসার চিঠি বলে আহ, চিঠি লিখতাম। শুরুটা লিখলাম, ভাবলাম প্রথম সংখ্যা দিলাম, মানে লাভ লেটার তো, মেয়ে হয়ে একবার ছেলে হয়ে রিপ্লাই কিভাবে দিত, এভাবে আমি মানে শুরুটা শুধু ভালোবাসার চিঠি বলে প্রথমটা আমি লিখে ফেললাম। ওহো, আচ্ছা, প্রথমটা আমি, আচ্ছা জেস, তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমার গল্পটা করি, সবার কমেন্ট কিন্তু আমার চোখের সামনে বাজছে। বলি নাই বলে যে আমি দেখি নাই এমন নয়, সবাইকে আমার দেখতে পাচ্ছি। তখন কি হয়েছে, আমি দিয়েছি ইয়ে ভালোবাসা চিঠি বলে একটা চিঠি একটা লিখে পোস্ট করেছি, সরাসরি লিখে পোস্ট করলাম। আর সবাই না এত মানে ভালো পেয়েছে ইয়েটা, চিঠিটা। তখন একজন বলছে কি, এই যে আমার কবিতা মেমের, হ্যাঁ, আমরা কিন্তু যৌবনে আমরা কত চিঠি লিখতাম, আমরা যে স্কুল লাইফে কলেজ লাইফে আমরা কত মানে রোমান্টিক চিঠি লিখতাম, কিন্তু কবিতা দিদিভাইয়ের সাথে তো মোটেই আকাশ পাতাল। আমি ভাবছি, কী যে বলে। তারপর সেকেন্ড মানে ভালোবাসার চিঠিটা হয়েছিল, মানে ছেলে পাঠিয়েছে, কিন্তু তখন আমার ফেসবুক আইডি নাম হচ্ছিল লাভলি। আমি আমার রিয়েল নাম দিয়ে খুলিনি আমার আইডিটি, লাভলি সিনহা বলে আমার আইডি নাম ছিল। আমি লাভলি হয়ে আমার জীবনের একটা ইয়ে বলে আমি শেয়ার করেছিলাম, মানে লাভলিটাই ইয়ে আর কি, নায়িকা মেন। তারপর কি হয়েছে, চিঠি যে পাঠিয়েছিল সে লাভলির যে কলেজ লাইফের খুব চাওয়া মানে একজন ইয়ে কি প্রেমিক, কিন্তু কোনো দিন যে লাভলিকে সে সরাসরি সম্মুখে বলতে পারতো না, কারণ লাভলি ছিল খুব তেজস্বিনী, খুব সুন্দর তেজস্বিনী, হ্যাঁ, কিন্তু সম্মুখে আসলে ও বলতে পারতো না। ওর নাম হচ্ছে কি বনরাজ। বনরাজ কিন্তু খুব বুদ্ধিতে প্রখর, চতুর, ও মানে পুরা রাজকুমারের মতো দেখতে, কিন্তু লাভলির সম্মুখে আসলেই কিন্তু ওর মানে মুখ থেমে যেত, মানে কিছুতেই ওর মানে সাহস হচ্ছে না। এভাবে একটা আমি চিঠি লিখেছিলাম। তারপর যাই হোক, এই প্রথম শুরুটা আমি ভালোবাসার চিঠি বলে লিখেছিলাম। তারপর সবাই ভালো পেয়েছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আবার সেকেন্ড রিপ্লাইটা আমি দিয়ে দিলাম। তখনও বলে কি, এত সুন্দর লেখা, মানে এত মানে তালমিল খেয়ে লেখাটা ইয়ে হয়েছে, খুব দারুণ দারুণ, অসাধারণ। তারপর আমি ভাবলাম কি, মাত্র 5টি এপিসোড নিয়ে মানে 5টি যে ভালোবাসার চিঠি 1 2 3 এভাবে 5 নম্বরে গিয়ে আমি মানে সমাপ্ত করব লেখাটা। তখন কি হলো, আমার ডাক্তার রাজেন্দ্র সিংহ, উনি বাংলাদেশে থাকে, আমার আপন মানে বড় ভাইয়ের মতো আমার সাথে বিহেভ করতো। ও আমাকে ইনবক্সে এসে বলছে কি,
কবিতা, লাভলি, আমার নাম কবিতা। বলছে কি, লাভলি তুমি এত সুন্দর একটা প্রেজেন্ট করছো, হ্যাঁ, এটা কিন্তু উপন্যাস খুব ভালো হবে। ওরা ভাবছে উপন্যাস, কিন্তু আমি উপন্যাস বলে করি নাই, আমি শুধু মানে চিঠি লেখার একটি নমুনা আমি শেয়ার করেছিলাম। কিন্তু তখন না আমার তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি অন্য জাতিগোষ্ঠীর লোক, বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আহ, তাই তো আমাদের যে বলাতে কিছুটা মানে কষ্ট হচ্ছে, আমারও অনেক সময় বাংলা বলতে আমার থতমত খেয়ে যায়। যাই হোক, এবার একটু কিছুটা আমার মানে স্পিডটা এসে গেল। তখন কিন্তু লেখালেখিতে ঠিক, কিন্তু অনেক সময় এই যে অভয়ে না আমার মানে সংকোচ হতো। কারণ অনেক দিন ধরে মানে পড়াশোনা বাদ দিয়েছি, যখন থেকে আমার যে বিএ পড়া শেষ হলো তখন থেকেই আমি বাদ দিয়েছি লেখাপড়া। তাই মানে অনেক সময় না কনফিউজ হচ্ছে। যাই হোক, সেই ডক্টর রাজেন্দ্র সিনহা আমাকে বললো, কবিতা এপিসোড 9, তোমার এই যে 9 নম্বর সংখ্যা পর্যন্ত এত মানে সুন্দর তুমি লিখতে পেরেছো। অনেক সময় এক দুটো কিন্তু ভুল হয়েছে, সেটা তোমার ভুল নয়, আসলে অভ্যাস নেই সেই কারণে, কিন্তু থিমটা অনেক সুন্দর, অনেক ভালো। আমি সেগুলো রেখে দিয়েছি কম্পিউটারে, আমি সেগুলো সাজিয়ে রেখে দিয়েছি। তুমি লিখে যাও, এত সুন্দর একটি উপন্যাস হবে তুমি জানো না। তখন না আমি আরও মানে উৎসাহিত হলাম। এভাবে করতে করতে আমি যখন 9 নম্বর, আমি তখন বলি, না না দাদা ভাই, এটা আমি 5 নম্বর সংখ্যাতেই সমাপ্ত করব। তখন বললো, না না, এটা একটি মানে উপন্যাস হবে, তুমি লিখে যাও, দেখবে যে মানে খুব ভালো একটা অসাধারণ উপন্যাস হবে, তোমার চিন্তাধারাটা মানে খুব ভালো লাগলো। তখন আমি গিয়ে 9 নম্বর, যখন 9 নম্বর আমি ভালোবাসার চিঠি বলে লিখে লিখে যেতাম, 9 নম্বর চিঠিটা যখন লিখেছি সেই দিন আমি রাতের স্বপ্নে দেখেছি কি, কিন্তু তখন থেকে আমাকে অনেকেই জাতিস্বর বলতো, হ্যাঁ, আমার জীবনের লেখা একটি কাহিনী আমি শেয়ার করছি, সেটাই আমি স্বপ্নে দেখেছি। সেই দিন আমার কি হলো, 9 নম্বর এপিসোড যখন লিখেছি তখন আমি স্বপ্নে মানে একদম মানে সাজুগুজো করে অন্য একটি অচেনা দেশে আমি চলে গেছি। তখন কি হয়েছে, আমার কিন্তু ছেলে আছে, আমার ছেলের বয়স তখন ছিল আমার ছেলের বয়স হয়তো 12-13 বছর, আমার একমাত্র ছেলে। আম, আমি আমার ছেলেকে বলছি, শোনা, আমাকে একটা ভিডিও করে দাও না, আমি যে এই যে আহ, পুকুরের ঝোলে যে আমি শূন্যে বাজছি, হ্যাঁ, শূন্যে আমি বাজতেছি। আচ্ছা দিদিভাই, চলো টাটা। হুম, ঠিক আছে, শূন্যে আমি বাজতেছি মানে যে ঝুলনায় দুলে না সেরকম দুলছি। তখন আমি বলছি আমার ছেলেকে, শোনা আমাকে, আচ্ছা ঠিক আছে দিদিভাই, আপলোড করো। শোনা, আমাকে একটা ভিডিও করে দাও না, আমি আমার জীবনের আহ, কাহিনী শেয়ার করছি, সেটা সবাই জেনে যাও। আর আমার ছেলে বলছে, না না, আমি ভিডিও করতে পারবো না মা। আচ্ছা, তখন আমি ভাবলাম বাদ দাও। তখন আবার আর একটি রেশনের দোকানে গিয়েছে, হ্যাঁ, রেশনের দোকানে গিয়ে কি দেখতে পেলাম, পুরা মানে অকাল্পনিক একটা দৃশ্য দেখলাম। সেখানে হচ্ছে রেশনের দোকানে এই যে আমাদের ভলান্টিয়ার থাকে না, সেই যুগে মানে এটা পূর্বজন্মের মানে এটা আমি স্বপ্নে দেখতে পেয়েছি, মানে সেই যুগে কীরকম মানে সবার চিন্তাধারা সৎ প্রকৃতির ছিল সেটা আমি দেখতে পেয়েছি। মানে রেশনের দোকানে গিয়ে কি হয়েছে, উম, একজন মহিলা একজন পুরুষ, একজন মহিলা একজন পুরুষ প্রায় 2 হাত দূরে দূরে সরিয়ে দাঁড়িয়ে আছে একদম লাইন করে। তারপর কি হয়েছে, আম, পা কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে আছে না, এই যে কৃষ্ণের ভঙ্গিতে রয়েছে, কারণ একে অপরকে ঠেলবে না, আর মানে খুব ভিড়ও হবে না, আর ভলান্টিয়ার আর থাকতে হচ্ছে না। আমি ভাবছি এই যে প্রথম নিয়ম দেখতে পেলাম। হুম, প্রায় 1.5 হাত দূরত্ব থেকে একজন পুরুষ আর একজন মহিলা সবাই হাতে ব্যাগ করে দাঁড়িয়ে রয়েছে, রেশন নিতে এসেছে। এই যে যাই হোক, আমি এটা স্বপ্নে দেখলাম। তারপর আমি আবার চলে গেলাম। তখন আমি রেশনের ইয়েটা ভেগ নিয়ে চলে এলাম, সেটা আমার স্বপ্নাদেশ ছিল, স্বপ্নে আমি দেখেছি। তারপর সেটাও আমি শেয়ার করলাম এই কাহিনীর মাধ্যমে। কারণ কাহিনী বলেছি মানে আমি যে কাহিনীটি লেখছি সেটা আমার পূর্বজন্মের একটি রিয়েল কাহিনী আমি শেয়ার করছি, সেটাই মানে আমি স্বপ্নে পেলাম আর কি। যাই হোক, তারপর আমি লেখাটা আরও মধুর হতে লাগলো, আর আমার এই গল্পটাও শেয়ার করলাম, আমার স্বপ্নে এভাবে দেখেছি। আবার স্বপ্নে দেখলাম অনেকগুলো মানে অচেনা, জীবনে আমি কোনো দিন নামগুলো শুনি নাই। হুম, যেমন এই যে মালভূম, বীরভূম,
এগুলোর নাম যখন শুনেছি তখন এই যে আমি একটা মূর্তি পেলাম। স্বপ্নে আমি একটা মূর্তি পেলাম। মূর্তিটা মানে আমি হাতে যখন নিয়েছি তখন মনে হলো একটি আহতকে সেই মূর্তি তুলে নিয়ে এসেছে। হুম, তখন আমি ভাবলাম, হ্যাঁ, বীরভূম, মালভূম, এটা তো আমি কোনো দিন শুনি নাই, বাস্তবে শুনি নাই। হ্যাঁ, ভূগোল পড়েছি, ঠিক জিওগ্রাফি পড়েছি, কিন্তু এগুলো তো জীবনেও আমার অকল্পনীয় নাম শুনেছি। তখন না আমি আমার ছেলেকে বললাম, তখন মানে যে গুগলে কিভাবে সার্চ করে দেখে সেটাও আমার জানা ছিল না। আমি আমার ছেলেকে বলেছি, শোনা, এই যে এই নামটা সার্চ করে দাও তো। আর যখন সার্চ করলো আমি যে স্বপ্নে যে মূর্তিটি দেখেছি সেটা বের হলো। হ্যাঁ, আমি আচানক হলাম, হ্যাঁ, আমার স্বপ্নটা, এমনিতে আমার স্বপ্ন ফলপ্রসূ হয়। যাই হোক, তখন আমি মানে আশ্চর্য হলাম, হ্যাঁ, আমি স্বপ্নে যাকে দেখেছিলাম সেটাই পেলাম। আবার পরের দিন আবার দেখেছি কি শ্রীপুর। হ্যাঁ, শ্রীপুর নাম তো আমি কোনোদিন শুনি নাই। তখনও পরের দিন আবার সার্চ করে দেখেছি শ্রীপুর, দুটো জায়গায়, একটা হচ্ছে বাংলাদেশ, আরেকটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী, যে ইন্দিরা গান্ধীকে যেখানে আহ, কি করা হয়েছে, এই যে শেষকৃত্য করা হয়েছে, সেখান সেই জায়গাটাও, আচ্ছা, শ্রীপুর। তাহলে আমি কোনটা দেখেছি? আমি বাংলাদেশের শ্রীপুর দেখেছি, বালিগাঁও, ডালিয়া বিসগাঁও, বিসগাঁও নামটাও। আচ্ছা, দয়া ময়দা টাটা। হ্যাঁ, বিসগাঁও নামটা আমি স্বপ্নে পেয়েছি, ডালিয়া বিসগাঁও। যাই হোক, এভাবে আমি স্বপ্নে যা যা দেখেছি সেটা বাস্তব, বাস্তবের সাথে পুরো মিল। তারপর আমি আমার কাহিনী লিখেছি, লিখতে লিখতে শেষ পর্যায়ে এমন একটা করুণ মানে দাঁড়িয়েছে। যাই হোক, তখন থেকেই আমি আমার সেই চিঠি আকারে লেখাটা আমি উপন্যাসে বদল করে দিয়েছি। আর সম্পূর্ণ একটা বড় একটা উপন্যাস, সবার মন ছুঁয়ে গেছে। সবাই বলছে এটা কিন্তু আমরা একটা কপি আমরা পেতে পারি কি। আমি ভাবছি এই যে বাংলাদেশ থেকেও অনেকেই ডিমান্ড করেছিল এইটা, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পুরো কাহিনীটাই আমি শেয়ার করেছি। হ্যাঁ, টাটা। ঠিক আছে রিঙ্কু, টাটা। যাই হোক, উম, ঠিক আছে মিনারা, টাটা, সবাই ভালো থেকো। তাই ভাবছি শেষ পর্যন্ত আমার এই যে একটি উপন্যাস আকারে দাঁড়ালো। তাই আগে কিন্তু লিখতাম ভালোবাসার চিঠি বলে, শেষে আমি সেই উপন্যাসের নাম দিলাম পূর্বজন্মের অদ্ভুত অপূর্ণ প্রেম কাহিনী। সেটা আমি হয়তো ভাবলাম যে আপনাদের সাথে এভাবে সরাসরি শেয়ার করব, ভিডিওর মাধ্যমে, সরি, এই যে শ্রুতি নাটকের মাধ্যমে। সাদুল্লা ভাই, অনেক বকবক করলাম। আজকে দুলাভাইয়ের এলবিতে নিশ্চয়ই যাব। 5:30, কিন্তু আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের অনেক সমস্যা থাকবে, হয়তো একটু দেরিতে আসবে। আচ্ছা দুলাভাই, কতক্ষণ থাকবে এলবিতে? আচ্ছা, সোমা লাইফস্টাইল আছি।
আচ্ছা সোমা চলে যাচ্ছ কি? আচ্ছা যদি যেতে হয় যাও, তো অনেক কাজ থাকে তো, আসতে পারো তুমি। যাই হোক বন্ধুরা, সবাই সবার কাজ করুন, কারণ এখন সকালবেলা সবাই সবারও ব্যস্ততার সময়। আমিও আমার ফ্ল্যাগটা সাজাবো এখন, ফুলের মালা, বনমালা দিয়ে সাজাবো। যে সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই আছে। আচ্ছা বন্ধুরা, সবাই পাশে থেকো, যাবার সময় আমাকে শুধু বলে যেও। আর আমিও আমার ফ্ল্যাগটা ইয়ে করি, তারপর তো রান্না বান্না আছে। আর আজকে তো আমি খুব বিজি বিজি থাকবো, কারণ এই ফ্ল্যাগটা আমার অনেক কিছু রেডি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, স্কুল যাবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা টুম্পা। আচ্ছা সবাই সবার টাইম দিয়ে চলে যাবে, হ্যাঁ, আমিও আমার কাজ করি। মিউট হলাম, ঘড়িতে অ্যালার্ম বাজবে।
আসলে দুলাভাই, ইয়ে, আমার ঘড়িতে অ্যালার্ম বাজছিল, অ্যালার্ম বাজলে আমি কিন্তু মিউট থাকি, কারণ কপিরাইট আসতে পারে সেজন্য। আশা দুলাভাই এতক্ষণ আমার পাশে ছিলে, সেজন্য খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলেন। নিশ্চয় আমিও পাশে থাকার চেষ্টা করব। লাইক দিয়ে চলে এলাম। প্রদীপ কুমার কন্যা আমার চৈতালি দিদিভাই হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চৈতালি দিদিভাই। লাইকটা অ্যাড হয়নি দিদিভাই, দেখো তো একবার। নাকি অ্যাড হয়েছে? আচ্ছা যাই হোক, লাইক নিয়ে কি, ঠিক আছে দিদিভাই, নেটও থাকবে। আচ্ছা, তাহলে এবার সবাই সবার কাজে লেগে পড়ুন। টাইম হলে আমাকে বলে যাবে। আমিও আমার এই যে ফ্ল্যাগ দুটো রেডি করব। আচ্ছা ঠিক আছে দিদিভাই, লিখে রাখা। হ্যাঁ হ্যাঁ, উম, ঠিক আছে যে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, যদি তুমি যে এলবি করো আমাকে প্লিজ যেদিন করবে কমিউনিটিতে, মানে একটু কষ্ট করলেও বলে যাবে। হ্যাঁ, কিছু হাসি ঠাট্টা করবো আর কি, আর দেওয়ার কিছু নেই। গতদিন কি হয়েছে জানো, আমি ওইনার এলবিতে ছিলাম, যখন নোটিফিকেশন চলে এলো এই যে রুবি দিদি ভাইয়ের নাইটে ছিলাম, ভাবলাম যাই 8 ঘন্টা বা কিছুক্ষণ থেকে কিছু হাসি ঠাট্টা করে চলে আসবো বলে আমি রুবি দিদি ভাইকে বললে চলে গিয়েছিলাম, আবার ওর এলবিতে যুক্ত হলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে কমিউনিটিতে লেটার দিও, আমি কিছু হাসি মজা করতে আসবো, ঠিক আছে। আচ্ছা চৈতালি দিদি ভাই, তুমিও অন থেকে কাজ করো, আমিও আমার এই যে ফ্ল্যাগ দুটো এবার সাজাবো, বনমালা ফুল তুলসী সব পরাবো। হ্যাঁ টাটা। আমার মামা বন্ধু চলে এসেছে। যখন গতদিনও এভাবে হয়েছিল, যখন আমি মিউট হয়ে একটু অন্যদিকে চলে এসেছিল, আজও সেই একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তানিজিমিও চলে এসেছে। আমি যখন একটুক্ষণের জন্য সরে গিয়েছি, দুজন চলে এসেছে। ঠিক আছে তানিজিমি, কবিতা দি গুড মর্নিং তোমাকেও। আচ্ছা সেম টু ইউ। আজকের দিনটা খুব হাসি খুশিতে কাটুক, এই কাম্য। মামা বন্ধু, তোমার যে সাত বাগানে অনেক ফল ফুল দেখতে পায়, এই শুধু চোখ দেখে মুখে খায়, হ্যাঁ চোখে খায়। কী করবো এখন, এই যে স্ট্রবেরি খাচ্ছি, না সরি স্ট্রবেরি না, চেরি। কারণ মামা বন্ধুর প্রোফাইল পিকে রয়েছে স্ট্রবেরি, আমি খাচ্ছি চেরি। কি সুন্দর সুন্দর ইয়ে সাত বাগানটা করেছেন।
সত্যি ভিডিওগুলো দেখলে মন জুড়ে যায়। কবিতা দিয়ে অনেক একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও কাজ করছি, হয়তো আমি অনেক গল্প শেয়ার করেছি। সবাই আসার আগে প্রায় 1 ঘন্টা গল্প করেছি। তাই এখন সবাই সবার কাজে লাগে পড়ো, আমিও আমার কাজ করছি। চেরি ফলও হ্যাঁ আসে গো, হ্যাঁ দেখতে পেয়েছি তো। তাই তো বলছি এখন ওই যে মামা বন্ধু তোমাকে দেখা মাত্র আমি চেরি ফল খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাকে তো পাঠাবো না, শুধু শুধু দেখি চোখের লুপ লুপ জায়গায় ভিডিওগুলো দেখলে একদম মন থেকে খাওয়ার খুব ইচ্ছে করে। ফলগুলো টাটকা থাকে, যে লাউ কি সুন্দর সুন্দর সব, ধুন্দুল, আরও কত কিছু, সম্পূর্ণ সবজির বাগানটাই আপনি স্বাদে করেন, স্বাদ বাগানে ফলিয়েছেন। দিদি মুখে জল চলে কেন? আমি চেরি ফল খাচ্ছি মামা বন্ধু, তুমি যখন দেখাও আমারও মুখে জল আসে। টাটকা টাটকা হারা সবজি, কি ভালো লাগে দেখতে সবজিগুলো। আমিও এই চেরি খাচ্ছি, চেরি দেখলো তো আমার জীবন হাত উঠাছে, আমি আসি বলো। দাওয়াত রইল দিদি, আমার বাগানে নিমন্ত্রণ। হুম, আমি আছি ইন্ডিয়াতে, যাব বাংলাদেশে। তৃষ্ণা সেন দিদি, হ্যালো। হুম, আচ্ছা তৃষ্ণা ঠিক আছে, আমি দেখতে পেয়েছি, একটা কল এসেছিল তাই আমি মিউট ছিলাম। দিদি একটা কাজে ব্যস্ত, আসি পরে আসবে, ইমার্জেন্সি কাজ। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আমার জন্য যে শুধু ভিডিওতে হলো আমার জন্য পাঠিও।
আমি মন থেকে খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, সবাই পাশে থেকো, সবাই সবার কাজ করো অন রেখে। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তৃষ্ণা। এই তো আমি আবার চলে যাব বলতে আমার দৈনন্দিন জীবন। জয়া দিদিভাই চলে এলো। আচ্ছা জয়া দিদিভাই কেমন আছো বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তৃষ্ণা। আচ্ছা আবার তাহলে বিদায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা বন্ধু। আমার জন্য নিয়ে আসবে চেরি ফল, আরও যত বাগানে রয়েছে ফলগুলো নিয়ে একটা ভিডিও দাও। দেখে দেখে মন থেকে খেয়ে নেব। আচ্ছা 11:15 দৈনন্দিন জীবন দিদিভাই চলে এসেছে। ঠিক আছে দিদিভাই। আমারও আর এলবিতে যাওয়া হচ্ছে না, দুটো দিয়ে করছি। দিদিভাই আমার 11টার সময় এলবি আসে। আসো রাত 11টা। ওহো আচ্ছা ঠিক আছে, রাতে হলে ওই যে দিদিভাই এটা নাইট তো না? আচ্ছা নাইট হলে আমি দেব, একটা আইডি দেব, নিশ্চয়ই দেব। এ সপ্তাহে আমার শেষ নাইট হবে সোমবার দিন, আমার এই নাইটেই শেষ হবে। সোমবার দিন শেষ হবে আমার এই নাইটি। হ্যাঁ আসবো দিদিভাই, নাইটে দেব। কিন্তু দিদিভাই আগে থেকে বলে রাখি, আজকের নাইট দেব। আমি কন্টিনিউ তো রাখবো, হয়তো মাঝে একবার হয়তো সাক্ষাৎ হবে। আচ্ছা কারণ এই যে গতকাল, গতকাল বলি সরি, আগামীকাল আমি খুব ভোরে উঠবো, আর সারাটাই আমি আউটডোরে চলে যাব, তাই বলছি। থাকবো আমি নাইটে, কিন্তু অবশ্যই থাকবো, শেষ পর্যন্ত থাকবো। মানে একটা টেনশন থাকে তো, মানে নাইটে যুক্ত হলে আমার বারবার ঘুম আসে না, বারবার উঠে মোবাইলে কমেন্ট করতে থাকি। কিন্তু আজকে আমি মানে ওই আউটডোরে যাব। আজকের এই যে ঘুমিয়ে সকালবেলা প্রায় খুব ভোরে উঠবো আর আউটডোরে যাব, তাই বলছি অন থাকবো। আর মাঝে এক দুবার হয়তো দেখা হবে দিদিভাই। গতদিনও ছিলে আমার এলবিতে, প্রায় ছিলাম তো দুজনে, হয়তো 2টা অবধি ছিলাম জেগে। তুমি আমি গল্প করেছি, গল্প মানে যে টপকে কিভাবে আটকে রাখা, ধরে রাখা, টপ কত হয়েছে সেটা নিয়ে। যাই হোক, আচ্ছা দৈনন্দিন জীবন দিদিভাই তুমিও খুব ব্যস্ত থাকো, আগেই বলেছিলে এই কয়দিন তুমি দিনের বেলা থাকতে পারবে না। ঠিক আছে অন থাকো, তুমি ঘুমিয়ে পড়বে। না অন থাকবো, ঘুমিয়ে পড়বে, তবে এটা যদি মন থেকে পুরো আমাকে সেরে দাও তাহলে হয়তো হবে। অন তো থাকবো, কিন্তু মাঝে মধ্যে আমার একটা টেনশন থাকবে, দেব একবার উকি মারবো। ঠিক আছে, মানে আগে থেকে জানিয়ে দিলাম। আর কয়েকদিন পরে হয়তো আইডি ফাঁকা থাকবে, হয়তো একটা নাইট হইলেও আমি ফ্রি দেব, এমনিতেই থাকবে। আমার কিন্তু হয়তো শেষ নাইট, আগামী নাইটটাই শেষ নাইট আমার। আচ্ছা ঠিক আছে দিদিভাই, মন থেকে বলছো, ঠিক আছে ধন্যবাদ। আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা বন্ধুরা সবাই পাশে থাকুন, মানে সবাই সবার কাজ করুন অন করে। আমি আমার এই যে ফ্ল্যাগটা সাজাবো, দেখালাম তো যে সাদা ফ্ল্যাগটা, এবার ফুল তুলছি, বনমালা দিয়ে সাজাবো। আর রান্না বান্নাও হয়নি, আমি একা করে, আমার হেল্পিং হ্যান্ড নেই। এবার আমি রান্না বসাবো, সাথে এটা মানে তৈয়ার করব, সাজাবো। যাই হোক সবাই পাশে থেকো, অনেক ভালো লাগলো সবাই আমাকে ভালোবেসে আমার পাশে এসে। তুমি আমার পাশে থাকবে আমি জানি। হ্যাঁ 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 ঠিক আছে দিদিভাই। আচ্ছা সবাই সবার কাজ করুন। হ্যাঁ আমি এই যে আমার তো আজ কাজ দ্বিগুণ বেরিয়েছে,
এই যে সকালবেলা খুব ভোরে উঠেছিলাম, আমার দেবর আজ গৃহপ্রবেশ হয়েছে, আমি ভিডিও করেছি, আপনাদের সবার সাথে শেয়ার করব। আমাদের যে কৃষ্টি সংস্কৃতির মধ্যে আমাদের গৃহপ্রবেশটা কীরকম করা হয় সেটা আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, সেটা আমি নিশ্চয়ই শেয়ার করব, তাই তো ভিডিও শ্যুট করেছি। আর আজকের পুরো দিনটাই আমি ব্যস্ত থাকব। এখন ভাত রান্না করে করে আমি সেই ফ্ল্যাগগুলো সাজাবো, দুটো ফ্ল্যাগ, একটা বাড়িতে তুলসী তলায় দেব, হোস্টিং করব, আর আরেকটা যাবে মন্দিরে, মন্দিরে আরেকটা আমরা দান করব। এভাবে প্রতি বছর করে থাকি আমার সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। যাই হোক বন্ধুরা, বেশি কমেন্ট না করলেও চলবে, কারণ কোন সময় হাইট হবে, হাইট তো তুলতে পারবো না, কারণ আমি এখানে থাকবো না, আমি আমার কিচেন ঘরে চলে যাচ্ছি। তাই কমেন্ট না করে, কমেন্ট যদি করো প্লিজ শুধু হাত উঠাও ইমোজির মধ্যে। অনেকটা যে ঠ ট ঠ এগুলো দিলে কি হয়, কমেন্ট হাইট হয়, সেই জন্য বলছি দিলে ইমোজি দাও, বেশি ইমোজি দিও না, একটা কিংবা দুটা দাও, হাত উঠালেই চলবে বা না উঠালেও চলবে, সেটা আপনাদের ব্যাপার। যাবার সময় বলে যে সবাই যারা আছে, আমি এমন কয়েকজনকে আমি বন্ধু হিসেবে বাসিয়েছি, সবাই ভালো, তা আমি মানে বেশি জায়গায় যাই না, সবাই ভালো। কবিতা তোমার এফডিআইডিটা বলো, আমার এফডিআইডি বলে লাভ হবে না তা নিয়ে, আমি ওই যে এসএসের জন্য বলছো তো, আমার আর তো এসএস করার দরকার নেই, মানে আগেও বলেছিল সায়নী দিদি, আমিও দেওয়ার চেষ্টা করেছিলাম, সায়নী দিদিকে আমার প্রোফাইল আইডিও দেখিয়েছি, কিন্তু সায়নী দিদি আমাকে খুঁজে পেল না। যদি এই সময় হয়ে যেত তবে এক কথা, এখন তো আমার শেষ হলো, আর এই যে এসএস নিয়ে কাজ করার দিন চলে গেল। আর আমি যে ফেসবুকটা তেমন আমি অ্যাক্টিভ হই নাই, আগে অ্যাক্টিভ থাকতাম, ইউটিউবে আসার পর মোটেই অ্যাক্টিভ হই না আমি ফেসবুকে। থাকবো, ইউটিউবে আসি তো, আর চিন্তা নেই। আমার হয়তো আর বেশি দিন নেই, তাই বলছি কবিতা দি মাই লাইফ কালকে, হ্যাঁ হ্যাঁ, ওহ চা দেয়নি আমাদের, ও আচ্ছা ঠিক আছে, ওই দেখা, হ্যাঁ দেখলে তো 14 গোষ্ঠী টপ চলে এসেছিল, পুরা 14 গোষ্ঠী চলে এসেছিল। ওই যে আমারও 14 গোষ্ঠী এসেছে এখন, দেখো খেয়াল করো, আমার 14 গোষ্ঠী টপে এসেছে। কালকে কিন্তু খুব মজা হলো মাই লাইফের এলবিতে গিয়ে। আচ্ছা বন্ধুরা, সবাই পাশে থাকো, যদি কেউ এসে নতুন বন্ধু আছে তো আপনারা একটু মেসেজটা দিয়েন। আমি আজ খুব ব্যস্ত, টাইমটা দিয়ে পাশে থাকো, নিশ্চয়ই আমি দেখব। কবিতা দি তুমি আমরা খাঁটি লোক যারা মাই লাইফের এলবিতে, কি বলবো, মাই লাইফ এলবিতে সবাই ঘুমিয়ে পড়ে বললে না, শুরুতে কিন্তু সবাই থাকবে থাকবে বলবে, আর 12টা শেষ, টপও শেষ, আর মাই লাইফ বলতে শুরু করে, কই আমার এখানে তো যুক্ত ছিল, সবাই বলল, আমিও লিখে নিলাম, কিন্তু টপের হালত, টপ নেই, আমি কাকে দেব, কনফিউশনে থাকছে মাই লাইফ। যাই হোক, তাই আমি বেশি টপের পেছনে দৌড়াদৌড়ি করি না, আমি যাকে দিই 1-2 ঘন্টা দেই এভাবে, বা নাইটের কথা অন্য ব্যাপার, এমনি দিনের বেলা আমি ঝাড়ের দিতে যাই, বেশি মানে টপ যেখানে থাকে আমি সেখানে যাই না, কারণ মনেও থাকবে না ওদের, কতজনকে আর সময় বেগ দেবে, আমি দেখেছি তো আগে এভাবে সময় দিয়েছি, কিন্তু ওদের মনে থাকে না, তা নিয়ে আমিও মন খারাপ করি না, কারণ ঠিকই তো আমার সাথেও যদি এভাবে হতো,
হ্যাঁ, অন্যকে কাকে কখন দেবে, আর নিজের পারিবারিক সাংসারিক ঝামেলায় থাকে, তার মধ্যে মোবাইল একটা হিট আছে, হিট হয়ে থাকে মোবাইল। আর মোবাইলে হয়তো চার্জও অনেক সময় থাকে না, অনেক সময় নেট সমস্যা দেখা দেয়, কতজনকে ওরা মনে থাকে দেবে। হ্যাঁ, যদি আমরা টপ দেখি না, হ্যাঁ তাই। তবু দেখো তানি, রাতের ব্যাপারটা না, হ্যাঁ দিনের বেলা যাই হোক টপ উঠানামা করুক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু রাতে কিন্তু যারা নাইটে থাকে বা নাইট দেব বলে অলরেডি যারা মুখ থেকে প্রকাশ করে, মন থেকে বলে আমরা নাইট দেব, কিন্তু টপটা না বেশি মানে ডিফারেন্ট থাকলে কিন্তু মন খারাপ হয়, সেটা ঠিক কথা। কারণ ওর মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ আমি তো 15 জনকে দেব, কিন্তু আমার টপ ছিল 7 জন, এখন কাকে কি বিশ্বাস করে ও টপ দেবে, দেবে, বেগ দেবে। সেটাও কিন্তু চিন্তার বিষয়। তাই আমি বেশি টপের পেছনে ভাগাভাগি করি না। যাই হোক ধীরেতে হলো, ধীরে ধীরে হলো, গন্তব্যস্থলে একদিন না একদিন আমরা পৌঁছে যাব। সেটাই, সেটাই, সেই জন্য আমি এলবি করেছি শুরুতে। আমি কিন্তু এই যে এটা হয়তো নতুন নিয়মের আকারে দাঁড়িয়েছে, এই যে ইদানিং সবাই এলবি করছে, এটা একটি নতুন নিয়মের আকারে দাঁড়িয়েছে। আমি কিন্তু আগে এলবি করতাম, আমি 10-15 মিনিট মানে ভিডিও, সেটা কিন্তু এলবি বলে বলা যাবে না, আমি ভিডিওই করতাম। কারণ ভিডিও করলে যে ভিডিও যখন আমরা আপলোড করে থাকি তখন কি হয়, আমাদের নেটটা অলরেডি 50% 100% চলে যায়, অনেক সময় হয়তো নেট থাকে না, আমাদের ভিডিওটা হারিয়ে যায়। হ্যাঁ, তাই বলছি, সে সময় আমি সব সময় করতাম এলবিতে এসে প্রাইভেট এলবি করতাম, তারপর আমার যে কথাগুলো শেষ আমি আয়ুর্বেদিক সরাসরি শেয়ার করেছি। হয়তো আমার চ্যানেল এবার এবছর 2 বছর কমপ্লিট হয়েছে, 2 বছর 1 মাস চলছে আমার চ্যানেলের বয়স। আমি শুরুতে না এই যে আয়ুর্বেদিক নিয়ে খুব চর্চা করেছি, আয়ুর্বেদিকের ভিডিও আমি এলবির মাধ্যমে শেয়ার করেছি, সেটা শুধু নেট বাঁচানোর জন্য, যে সেটাতে কোনো ওয়াচ পাওয়া যেত না, ওয়াচ পাওয়া যেত না মানে 10 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও এমনিতেই আমি যদি ভিডিও পোস্ট করি সবাই তো দেখবে ঠিক সেভাবে। কিন্তু এখনটা হচ্ছে আমরা ওয়াচের পেছনে বাগছি, হ্যাঁ আগে কিন্তু আমরা ওয়াচের পেছনে বাগছি না, শুধু ভিডিও মানে ভিডিও শ্যুট করা আর পাবলিক করা, সেটার জন্য আমি এলবি করেছিলাম। তাই না, সবাই বলছে কি 100-এর ওপরে এলবি করা যাবে না, হ্যাঁ 100-এর উপরে এলবি করা যাবে না। আমি মানে গুনে দেখছি, আমার তো 100 কেন, আমার 165 হয়েছে এলবি। কিন্তু ইউটিউবে যে 365 ডেজ নিয়ে তো আমাদের যে ইয়েটা সংঘর্ষ, হ্যাঁ 365 ডেজের যে ওয়াচ নিয়ে তো আমাদের সংঘর্ষ। তাই সেটা আমি দেখলাম 1 ইয়ার যেগুলো হয়েছে সেটা বাদ দিয়ে এবার গুনেছি আমি, প্রায় 80-র মতো হয়েছে আমার এলবি। তাই আমি ঘন ঘন এলবি করতে যাই না, হ্যাঁ ঘন ঘন এলবি করলে হয়তো আমার 100-র উপরে হবে, আর ওয়াচটা তেমন আমি ক্যারি করতে পারবো না, তাই আমি কম ইয়েতে করেছি। শুরুতে আমি 1-2 ঘন্টার করেছি, যে ইদানিং যা চলছে সেটা আমি 1-2 ঘন্টা করেছি, বা গান শেয়ার করেছি। যাই হোক, এবার কিন্তু আমার হয়তো একেবারে আমি দ্বারের পাশে এসে গেছি, 2-3টি 4-5টি তো হয়তো আমি এলবি প্রাইভেট করেও দিয়েছি, কারণ আমার এদিকে 100 হলে হয়তো আমার হবে না, এই ভেবে বেশ কয়েকটি ভিডিও আমি প্রাইভেট করে রেখেছি এলবি ভিডিও, কিন্তু সেগুলো ওয়াচের জন্য করি নাই, আমি মানে সরাসরি যে আয়ুর্বেদিক ভেষজ গুণগুলো আমি সরাসরি শেয়ার করেছিলাম। আর আমাদের যে কৃষ্টি সংস্কৃতির আমাদের মহারাজ লীলা বা অন্য কিছু যে কিছু আমাদের এই যে ঠাকুরের কোনো একটি পর্ব, বা আমাদের এই সমাজের মধ্যে কি কি আমাদের কৃষ্টির মধ্যে রয়েছে, সেটা আমি পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরেছি, সংগ্রহ করে আমার ইউটিউবে আমি যত্ন সহকারে ওইগুলো রেখে দিয়েছি, যাতে পরবর্তী, কারণ এখন এই যে ইদানিং কি হচ্ছে, পুরোটাই আমাদের মিক্সার হচ্ছে, আমরা যে জাতিগত দিক ধর্ম দিক সবটাই মিক্সার। আমরা কিন্তু আগের মতো যে আমাদের প্রতিটি জাতি ধর্মের যে একটা নিয়ম থাকে নিয়মানুসার, সেগুলো কিন্তু এখন পাল্টে যাচ্ছে অন্যের দেখা দেখিতে। এখন মনে করুন
আমরা এই যে ইয়েতে এসেছি, মানে ফেসবুক করি বা ইউটিউব করি, সবার ভিডিও দেখে কিন্তু অনেক ভিডিও আমাদের মনে মানে ধাক কাটে, এই কী সুন্দর লাগলো, সেটা আমরাও করে দেখি। এভাবে করে নিজের মানে কৃষ্টিটা সম্পূর্ণ পাল্টে দিয়েছে। কিন্তু আমাদের যে সমাজটা বাঁচিয়ে রাখতে হলে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এগুলো কালেকশন করে, এগুলো সংগ্রহ করে আমাদের রেখে দেওয়া উচিত। তাই আমি সে বিষয়গুলো মাথায় রেখে আমি আমার ইউটিউবে হয়তো সবাই দেখতে পাবে, সেই বিষয়গুলো মাথায় রেখে আমি আমার এই যে সামাজিক পর্ব বা কোনো কিছু যে কৃষ্টি সংস্কৃতির ইয়ে উৎসব, আমি সবগুলোই শেয়ার করে দিয়ে থাকি। শুধু আমার পরবর্তী প্রজন্মরা এগুলো সংগ্রহ করে এগুলো দেখে ওদের মানে মনে রিয়েলাইজ হোক আমাদের কৃষ্টিতে কী রয়েছে বা কত বছর আগে আমাদের কী ছিল আর বর্তমান আমরা কি হতে চলেছি, আমরা জন্তু হতে চলেছি না মানুষ হতে চলেছি, সেইগুলো বুঝে নেওক। সে বিষয়গুলো সবসময় আমি মাথায় রেখে আমার ভিডিওগুলো আমি করি আর শেয়ার করি। ইমান খানিয়া ডাকলু পেতে নয় লে বুড়ি ওই সব পতি সিরিয়া হো দিল আর হসত না যাই হোক, অনেক গল্প করলাম আজ। আজ কিন্তু আমার একদম বিজি থাকার দিন। আমি যখন চলে যাব বলছি হয়তো নতুন কেউ বন্ধু আসছে, সেই কারণে আমি থেকেই গেলাম। ঠিক আছে, এবার কিন্তু সবাই থেকো, যাবার সময় বলে যেও। আচ্ছা, আমার চূড়ান্ত বেটা চলে এসেছে, হ্যাপি বার্থডে কবিতা। চূড়ান্ত আমাদের চৈতন্যদি চলে বাকে হ্যাপি বার্থডে কবিতা। চূড়ান্ত খুব সুন্দর রিল ভিডিও বানাচ্ছে। আমি মানে দেখা শুরু করলে প্রতিটি ভিডিও রিল ভিডিও একটার পর একটা স্ক্রল করতে থাকি, খুব ভালো লাগে। চূড়ান্ত কিন্তু বহুত স্মার্ট। কবিতা দিয়ে আজকে তোমার বার্থডে। হ্যাঁ 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 হ্যাঁ, চূড়ান্ত ডেইলি ডেইলি আমার বার্থডে উইশ করে, আমাকে বার্থডে উইশ করে। হ্যাপি বার্থডে কবিতা দিদিভাই। এই তো না রে, ইয়ে চৈতালি দিদিভাই, আমার বার্থডে এখন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আমাকে বার্থডে উইশ করছে। আমার বার্থডে এই 3 হ্যাঁ, চূড়ান্ত আমাকে বলছে হ্যাপি বার্থডে কবিতা আন্টি। আসলে আমার বার্থডে 8 এপ্রিল 1974, 8 এপ্রিল। আমার এখন 50 চলছে, 49+। হয়তো আরও কত, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরও 4 মাস থাকলো আমার 50 কমপ্লিট হবে। 51-এ পা দেব। সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। হ্যাঁ হুম, বলে দিলাম না আমার বার্থডে 8 এপ্রিল। ডেটা হচ্ছে 8 এপ্রিল 1974, 8 এপ্রিল। এখন আমার রানিং 50 রানিং, আরও 4 মাস বাকি, আমি আমার 50 কমপ্লিট হবে, হাফ সেঞ্চুরি কমপ্লিট হবে। খুব ভালো লাগলো আমাকে বার্থডে উইশ করার জন্য, অ্যাডভান্স। এই চূড়ান্ত বেশি দেবে না, ইমোজি বেশি দেবে না। সুজাতা বলো বলো, একটার অধিক দেখ না, বেশি দেবেন না, চূড়ান্তকে বলো। ও বাবা, তাইলে দ্বারের পাশে এসেছি। 11 এপ্রিল, আমি 1974, 8 এপ্রিল। যাই হোক, মাসটা একই মাসে পড়েছে, তাই তো মনের মিল হয়েছে দিদিভাই।
আচ্ছা, সুজাতা, নিয়োকে বলো চূড়ান্তকে বেশি মজি যাতে দেখ না। ঠিক আছে, সবাই পাশে থেকো, আমি আমার কাজ করি। আমি রান্নাটাও আজ আমার দেরি হলো, কারণ এই যে গৃহপ্রবেশ হয়েছে সেখানেও গিয়েছিলাম, আবার ফুল তুললাম, আবার চা বানালাম, ব্রেকফাস্ট করলাম, এলবিতে চলে এলাম, সবার সাথে গল্প করলাম, অনেক গল্প করলাম। আজ কিন্তু অনেক গল্প হয়েছে। আর আজ কাজের চাপটাও আমার বেশি হয়েছে আজকের দিনে। তাই সবাই মন খারাপ করো না, শুধু অন রেখে দাও। আর যে যখন চলে যাবে আমাকে বলে যাবে, জয়া দিদি ভাই, আমিও আজ বেশিক্ষণ কথা বলতে পারলাম না তোমার সাথে, আমার এলবিতে চলে এসেছো, খুব খুশি হলাম। আচ্ছা, সবাই পাশে থেকো। আমি আমার রান্নাটা বসিয়ে নিই, আর প্লেটগুলো আমি সাজাবো এবার, অলরেডি টাঙিয়ে দিয়েছি। এটা না হরি উত্তোলনের দিন আমরা ওই যে হরিকে ওয়েলকাম জানানোর জন্য এই ফ্ল্যাগ হোস্টিংটা করে থাকি, সেই পর্বটা আজ আমরা মানাবো।
আচ্ছা দিদিভাই, টাটা। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা সবাই অন আসো, সবাইকেও দেখতে পাচ্ছি বন্ধুরা। আজ আমি খুবই বিজি, তাই হয়তো সবার সাথে থাকতে পারি না, মিউট থাকি। কোন সময় হয়তো কোনো কিছু সাউন্ড আসবে বলে, কারণ আমি এখানে থাকবো না, তাই কিচেনে চলে যাচ্ছি। আমি কিছুটা হয়তো সাজাবার চেষ্টা করলাম, যে পতাকাটি অলরেডি লাগিয়েও দিয়েছি। আচ্ছা যাই হোক,
সবাই আছে, সবাইকেও দেখতে পাচ্ছি। ভাত বসিয়ে এলাম। আজ কিন্তু আমার অনেক কাছের চাপ। কোনটা করব কোনটা না, কোনটা আগে করব কোনটা না। হ্যাঁ আচ্ছা, পরি ট্রেভেল, হ্যালো কবিতা দি। আচ্ছা পরি ট্রেভেল, তাহলে পরি ট্রেভেল কৃষ্ণা পরি নাকি? আচ্ছা তুমি কে গো বন্ধু বলো? পরি আমি কৃষ্ণা পরি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কৃষ্ণা পরি। আমার এলবিতে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক গল্প করেছিলাম শুরুতে, শুরুতে যদি আসতে হয়তো ভালো লাগতো তোমারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কৃষ্ণাপুরী, সবাই অনাসে থাকো। আমি আজ খুব ব্যস্ত, আজকে কিন্তু আমার অনেক কাজের চাপ। আমি আসি প্রায় 3টা পর্যন্ত থাকবো আমি, কারণ 8 দিনের বেলা আমি এলবি করতে পারবো না। সে কারণে আজকের এলবিটা কিছু লেংদি টাইম করব। 11:57 ঠিক আছে, তুমি তোমার টাইমটা লিখে রেখো। 11:57। আমার এলবিতে এখন চলছে 2 ঘন্টা 1 মিনিট। আচ্ছা আমার 2 ঘন্টা হয়েছে, তুমি চলে এসেছো, ঠিক আছে মনে থাকবে। আচ্ছা মাই লাইফ, মানে বানানের মধ্যে পার্থক্য, তাই বলছি যাবে না থাকবে। তুমি আসো, বাংলা নিয়ে হয়তো লেখলে ক্লিয়ার বুঝি অর্থটা। আচ্ছা ঠিক আছে থাকো সবাই। আচ্ছা 10:34 মিনিট হলো। আচ্ছা ঠিক আছে দিদিভাই, তুমি তোমার রিসিপ্টটা রেখো আর আমাকে বলো, আর নিজেও লিখে রাখো, কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে দিদিভাই। মাই লাইফ আজকে রাত 9টায় লাইফ এসো কিন্তু। আচ্ছা তানি জীবনী আমিও এটা শুনে তো না করতে পারতাম না, কিন্তু চেষ্টা করব। আমার 2টি আইডি, আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব। আচ্ছা আমি মিউট হলাম বন্ধুরা, এবার কাজ করব।
আচ্ছা, দুর্গা সাহা কেমন আছো তুমি? এই তো। আচ্ছা দিদিভাই, আমি একটু সময়ের জন্য মিউট ছিলাম। না না, মিউট লাইক না, আমি অনেকক্ষণ গল্প করেছি আর জীবনের বহুত কিছু মূল্যবান গল্প করে ফেলেছি শুরুতে। কিন্তু আজ আমি খুবই ব্যস্ত। আজকের দিনটা আমাদের একটা মানে তিথি, বিশিষ্ট একটা তিথি, যে হরি উঠলাম একাদশী। তাই আজ আমি সকাল থেকে খুব বিজি ছিলাম। খুব বুড়ে, যে আমার দেবর আজ প্রবেশ হয়েছে। আমার দেবরের গৃহপ্রবেশ হয়েছে। হ্যাঁ, নতুন ঘরে ওরা পা দিল। আর শেষে অনেক ঘরের কাজ, আমার তো হেল্পিং হ্যান্ড নেই। যাই হোক, আজকে আমার এই যে ফ্ল্যাগ হোস্টিং হবে। ফ্ল্যাগ হোস্টিং বলতে যে যে আমাদের দেশের পতাকা বা এরকম না, কিন্তু আমাদের ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে আমাদের এই যে আজকের তিথি উদ্দেশ্যে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রতিটি ঘরে ঘরে আর মন্দিরে এক একটা আমরা ধান করব। আর প্রতিটি ঘরে ঘরে তুলসী তলায় আমরা এই ফ্ল্যাগ হোস্টিংটা করব বিকেলে। অনেকে হয়তো আগামীকাল সকালবেলা করবে, দ্বাদশী তিথি। আজ কিন্তু উত্থান একাদশী। উত্থান একাদশীতে আমরা এই পর্বটি মেনে থাকি। তাই আমি আজ কিন্তু বিজি আছি। খুব ভালো লাগলো চলে এলে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি আর এখানে, আচ্ছা দিদি তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমি আসাম। আসাম চিনতে পেরেছ? আসাম কাছাড় জেলা, শিলচর শহর। কিন্তু আমি গ্রামে থাকি। হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে আসাম রাজ্যে। পরি টেবিল অনার্সে, হ্যাঁ পরি অনার্সে, সবাই অনার্সে, যারা শুরু থেকে এসেছে সবাই অনার্সে। মাত্র দুজন না তিনজন চলে গেল, আর সবাই আছে এখনো অবধি। যাই হোক, তৃষ্ণা আমাকে ভালোবাসা জানাচ্ছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আচ্ছা তানিজমি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো এতক্ষণ পাশে ছিলে। আচ্ছা ঠিক আছে, যে কি নামটা ভুলে গেলাম, দুর্গা সাহা। আচ্ছা দিদিভাই, পাশে থেকো, অন থেকো, বা তোমার হয়তো কাজ থাকলে কাজ করে ফেলো। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, মানে ইয়েটা অন থাকবে, কারণ আমার আর বেশি দিন নেই। তাই আজকের এই লাইভটা কিছু লেংথি টাইম করব। আমি 4 ঘন্টা করে থাকি, কিন্তু আজ হয়তো 5 ঘন্টাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, চৈতালি দিদিভাই, কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, অন রাখো দুর্গা দিদিভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি খুব ভালো, কি করে হয়। আচ্ছা, কবিতা দিয়ে রাত 9টায় এলবি চলে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই আসবো। হ্যাঁ, কতজনকে কথা দিচ্ছি, শেষে কি হয় পরিশেষে জানি না, কিন্তু চেষ্টা করব, নিশ্চয়ই উপস্থিত থাকার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে হাত তুলব, ঠিক আছে। আচ্ছা, আমার জয়া দিদি বা অনেকক্ষণ ধরে আছে, কমেন্ট করছে, কিন্তু আমি সরাসরি কথা বলতে পারছি না, তাই দুঃখিত। সবাই পাশে থাকো। আমি আবার মিউট হলাম, আমি আসলে কিচেন রুমে ছিলাম। অন্য মোবাইল দিয়ে সবার কমেন্ট দেখতে পাচ্ছি। হঠাৎ দুর্গা সাহা দিদিভাই চলে এলো, তাই ওকে রেসপন্স করার জন্য দৌড় দিয়ে চলে এসেছি আমি এখানে আমার ড্রয়িং রুমে। আচ্ছা কবিতা দিয়ে আসি, টাটা। ঠিক আছে, টাটা, তুমি ভালো থেকো। দিদিভাই আমি আসি তোমার পাশে সবসময়। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হোক, আমিও যেন তাই করতে পারি ভবিষ্যতে, সবার পাশে থাকতে পারি, সেটা চেষ্টা করব। আর 1 ঘন্টা হয়ে গেছে কবিতা দিদি, 1 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না জয়া দিদিভাই, এটা দিয়ে 1 ঘন্টা হলো আমি দিলাম। আচ্ছা ঠিক আছে, না এটা দিলে হবে না। হ্যাঁ ঠিক আছে জয়া দিদিভাই, চৈতালি দিদিভাই আমার ইয়ে পাঠাও।
আমার গলার হারটা পাঠাও। প্রদীপ কুণ্ডু, যে জামাইবাবু, ইয়ে দিয়ে তো আমাকে সাপোর্ট করছো, ঠিক আছে, কিন্তু গলার হারটা আমার খুব পছন্দ, আমাকে পাঠাও। আচ্ছা ঠিক আছে, অন্যদিন হাসি ঠাট্টা করব। এবার আমি মিউট হলাম।
আচ্ছা, আচ্ছা, আসলাম। আচ্ছা, ঠিক আছে। সোমা লাইফস্টাইল, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমিও ভালো থেকো। মাইলাম, সবাই অন আছে। হ্যাঁ, টাটা। আচ্ছা, দুর্গা দিদি ভাই অন আছে, সবাই অন আছো।
স্যার সবাই আসো, সবাইকেও দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সোমা, আচ্ছা সোমা তো আমাকে বলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, সবাই পাশে থাকো, আমি তো অনেক ব্যস্ত কাজে।
আসো মাই লাইফ আসো, আর দুর্গা দিদিভাই আসো, আর কারা কে কে আসো প্লিজ একবার হাত তুলে হয়তো খুব ভালো হতো। আর কারা কারা রয়েছে? জয়া দিদিভাই চলে গেছিস, আমি ব্লুটা তুলতে পারলাম না, দুটো দিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, টাটা কবিতা দিয়ে আসিস না, হ্যাঁ ঠিক আছে, সবাইকে টাটা, সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো। আচ্ছা যাই হোক, মাই লাইফ তুমি যদি শুনতে পারো আমার মেসেজটা, যখন চলে যাবে কিন্তু প্লিজ আমাকে একটু অপেক্ষা করে যাবেন, কারণ তুমি থাকতে আমি টপটা কেটে টপ থাকতে আমি এলবিটা কেটে নেব, হ্যাঁ তাই আমাকে কিছুক্ষণ অপেক্ষা করবে। হুম, যে যখন চলে যাও আমাকে কিছু অপেক্ষা করবে। ওই
মাই লাইফ কি বলেছো এটা? দুর্গা দিবা আজ প্রথম আমার এলবিতে চলে এসেছো, হয়তো মনে ভালো না লাগতেও পারে, কারণ সরাসরি কথা বলতে পারলাম না। আসলে আমি খুবই ব্যস্ত, সেই কারণে। আচ্ছা মাইলা, একটু কমেন্ট করো তো, টপটা উঠলে আমি এলবিটা কেটে দিই। সবাই একটু কমেন্ট করুন। সবাই একটু কমেন্ট করুন, তাহলে আমি টপটা উঠলে দুর্গা দিতে পাই। কিন্তু আমি আর থাকবো না, এলবিটা কেটে দেবো, টপটা কিছু উঠুক। ঠিক আছে দিদি ভাই, কিছু মনে করো না, আমি এলবিটা কেটে দিই, কারণ অনেক নিচে নেমেছে টপটা। ঠিক আছে, আমি এলবিটা কেটে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাইলাই টাটা, আর দুর্গা দিদি ভাই তোমাকেও টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।